আমার নাচ কখনোই ভালো লাগতো না। মা বাড়ির বড় বউ ছিলেন, নাচটা তার পক্ষে কন্টিনিউ করাটা ওই রকম পরিবেশে অত আরামের ছিল না। রীতিমতো ট্রমা দিয়ে আমার নাচ শুরু হয়। আমি মায়ের পাসপোর্ট ছিলাম। 12 বছর বয়স থেকে 24 বছর বয়স অবধি মঞ্জু মাসি, রঞ্জার সাথে কাজ করেছি। ভালো নাচ করতে গেলে নাটক দেখতে হবে, স্কাল্পচার্স দেখতে হবে, কবিতা পড়তে হবে, সিনেমা দেখতে হবে। রবীন্দ্র নৃত্য বলতে আমরা যেটা এখন বুঝি, আমার মনে হয় না রবীন্দ্রনাথ মানে সেভাবে বলে গেছেন এটা আমার রবীন্দ্র নৃত্য। ডিফারেন্স কি মানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকো অ্যানালিসিস্ট? এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, কিছু না করাটা করতে চাই। আমরা এতটাই ডিপ্রাইভড, দ্য কুয়ার কমিউনিটি। নারী স্বাধীনতা বললে এখনো অবধি মনে করি যে সিগারেট খাওয়া আর মদ খেতে পারা এটাই হচ্ছে নারীর স্বাধীনতা। ভুল করতে যদি ভয় পাই তাহলে চলবে না, কিন্তু ভুল করে শুধরাতে হবে। Cancer is not only a life-changing experience, it changes you in and out. I wish I could. Someday I will still dance, I believe. কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেঁধে বানানো, দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি। দশভুজান আসে গুণতো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন অন্নপূর্ণা স্ন্যাক্স। বিদ্রোহ রস, তারপরে যাদবপুর, তারপরে কম্পারেটিভ লিটারেচার, মানে আমরা যে কি করছি প্রত্যেকটা পডকাস্টে নিশ্চয়ই মনে হচ্ছে আপনাদের, কিন্তু আমার বেশ ভালো লাগছে, কারণ আমি তোমারই মাটিরই কন্যা। আজকে আমাদের সঙ্গে আছেন ঝুমা বসাক, সাইকো অ্যানালিসিস্ট এবং ডান্সার, একসময় প্রসিদ্ধ ডান্সার ঝুমা বসাক। নাচের জগতে বিখ্যাত ছিলেন, তার সাথে সাথে এমন অনেক সাইকোলজি নিয়ে কাজ করেছেন যেটা বেশ কি বলবো এবং নিজে আমার ঝুমাদিকে অন্যভাবে চেনা আবার বৈঠকে থ্রুদি, এবং সত্যি আমার সবসময় মনে হয় যে এমন এমন মানুষের সাথে আমার আলাপ হয়েছে, এত হাসি খুশি যখন বলে স্বরলিপি আজকে না খাবারটা কি ভালো লাগছে, কি দারুণ লাগছে, মানে এত সুন্দরভাবে ডেকে আমার সাথে আলাপ করতেন। আমার তখন থেকে খুব ভালো লাগতো ঝুমাদিকে। পরে তো জানতে পেরেছি তোমার প্রফেশন এবং তুমি কি করো, তারপরে তোমার নাচ নিয়ে জানতে পেরেছি, কিন্তু তুমি যে আজকে আবার বৈঠকের আড্ডায় এসেছো এবং এরকম শরীর খারাপ এরকম অবস্থাতে আমাদের সাথে আড্ডা দিতে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। থ্যাংক ইউ। আমি আবার বৈঠকে যে আমাকে ডাকা হয়েছে এতেই আমি ভীষণ পুলকিত। তারপর সামনে খাওয়ার টাওয়ার আছে, আমি খেতে খুব ভালোবাসি। তো তোমার যখন প্রথম আবার বৈঠকে গিয়েছিলাম, আমার কাছে এটা খুব সুন্দর লেগেছিল। একটা ইয়াং মানুষ, একটা মেয়ে এইরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে শুরু করছে, আমাদেরই মতো একটা সাধারণ মেয়ে। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। থ্যাংক ইউ। আমাদের একটা আড্ডার জায়গা করে দিচ্ছে, দ্যাট ইজ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে মানে অনেক বছর পর আড্ডা দিচ্ছি আমি এরকম বসে, এবং এই আড্ডা থেকে জানতে পারলাম তুমি যাদবপুর, এবং আমার এখানে যারা দাঁড়িয়ে আসছেন মোটামুটি যাদবপুর। দেখছো তো, তুমি কিন্তু একটা মোটামুটি প্রপাগেশন চালিয়ে দিচ্ছ।
ভালো তো, ওই জন্যই তো ইউটিউব চ্যানেল, যাতে নিজেদের কথা বলা যেতে পারে, সে মানে কোনো রং না, কোনো কিছু না, জাস্ট নিজেদের কথা। এবার তোমার একটু ছোটবেলা থেকে শুরু করি, যে মানে নাচ সঙ্গে সাইকোলজি, যাদবপুর। সাইকোলজি অনেক অনেক পরে এসছে, সেটাতে আমরা একটু পরে আসতে পারি। নাচটা ছোটবেলা থেকে এসছে, নট বিকজ আই ওয়ান্টেড। আচ্ছা। আমার মা নৃত্যশিল্পী ছিলেন, তো ন্যাচারালি মায়ের স্বপ্ন ছিল, এবং বাকি সকল মানুষের, মানে বিশেষ করে মায়ের বন্ধু বান্ধব, তাদের সকলের প্রত্যাশা মায়ের ছিল। নামটা একটু বলো। নৃত্য জগতে মা মীরা ব্রহ্মচারী হিসেবেই প্রচলিত, যদিও মানে পরবর্তীকালে মীরা বসাক ছিলেন, কিন্তু সবাই মীরা ব্রহ্মচারী হিসেবেই জানতেন শেষ পর্যন্ত। তো মায়ের, যেহেতু মা এত ভালো নাচ করতেন, এত ভালোবাসতেন নাচতে, এবং মা হ্যাড আ ভেরি অ্যাক্টিভ পারফর্মিং লাইফ সেই সময়, মানে 1960 দশক, তারও আগে ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছেন, পরবর্তীকালে আইপিটিএ মুভমেন্টের সাথে যুক্ত। এটা তো অত সচরাচর দেখা যায় না, এবং আরও দেখা যায় না বিকজ মায়ের মানে আমার মামার বাড়িতে আমার 9 জন মামা, সুতরাং সেখানে একজন নৃত্য নিয়ে একটা অলমোস্ট প্রফেশনাল লেভেলে কাজ মানে করছে। নিজের মামা 9 জন? হ্যাঁ হ্যাঁ। আর মা একা? না, মারা 3 জন ছিলেন, 3 জন, আমার 2 মাসি, ছোট মাসি, বড় মাসি, আর মা ছিলেন মাঝখানে। তো সেইখান থেকে প্রত্যাশা ছিল যে আমিও নাচ করব, কিন্তু আমার নাচ কখনোই ভালো লাগতো না। আচ্ছা। আমার ভালো লাগতো খেলাধুলো করতে, সেটা আজও খুব ভালো লাগে। আচ্ছা। আমি লুকিয়ে লুকিয়ে স্কুলে স্পোর্টস করতাম, এবং কি খেলতে? আমার স্কুলের বন্ধুরা যদি শোনে তারা করবে। তুমি কোন স্কুলে ছিলে? আমি প্র্যাট মেমোরিয়াল স্কুলে পড়তাম। আচ্ছা। খুব ইন্টারেস্টিং। আমার মায়ের খুব শখ ছিল আমি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ব। তো আমাদের বসাকবাড়ি একান্নবর্তী পরিবার, প্রচুর লোক সেখানে। তখনও বাংলাদেশ থেকে সারাক্ষণ আসা যাওয়া হতো। আমার পিস্তত দিদি, পিস্তত দাদা, আরও অনেকে বাংলাদেশের সাথে যুক্ত থাকলে আমরা অনেকেই জানবো যে ওখানে ব্লাড রিলেশনশিপটা ডিফাইন করে না। তো এই ওকে চেনে, ও তাকে চেনে, এই করে করে সবাই আসা যাওয়া করে। তো সেইখান থেকে মা বাবার বিয়েটা খুব ইন্টারেস্টিং গল্প শোনা। ইট ওয়াজ এ লাভ ম্যারেজ। হ্যাঁ হ্যাঁ, আমার মাসি সেখানে বিরাট ভূমিকা, খুব ইন্টারেস্টিং লোকজন ছিলেন এরা। মাসি নাকি একটা দীর্ঘ সময় ধরে চিঠি আদান প্রদান করেছেন যখন আমার বাবা আন্ডারগ্রাউন্ডে, বাবা স্বাধীনতা সংগ্রামী, হ্যাঁ, কমিউনিস্ট মুভমেন্টে যুক্ত ছিলেন। তো এসব অনেক গল্প শুনেছি। তো সেই সময় ওই রকম বাড়িতে বড় হলে, স্পোর্টস নিয়ে বলছি, হ্যাঁ, ওই রকম বাড়িতে বড় হলে নাচ তো দূরের কথা, খেলাধুলোটাও একটা খুব একটা বাঞ্ছনীয় ছিল না। তো আমি লুকিয়ে লুকিয়েই করতাম, অল দ্য মোর বিকজ মা চাইতেন যে আমি খেলাধুলোটা না করে ওই সময়ের এনার্জিটা নাচে দিই। তো যাই হোক, ওই প্রাইজ টাইজ আনলে লুকিয়ে রাখতাম। কি খেলতে, মানে এমনি স্পোর্টস? হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছিলে, সেটা হচ্ছে যে হার্ডলস করতাম, রিলে করতাম, জ্যাভলিন থ্রো করতাম, শর্টপাট থ্রো করতাম। আমি জিজ্ঞেস করছিলাম কারণ তোমার হাই জাম্প, লং জাম্প এইসব করতাম। এত ভালো তোমার, খুব ভালোবাসতাম, এবং আরো ভালো লাগতো ক্লাস কেটে এসব করা। ছোটবেলা থেকে অভ্যাস, কোথায় যাবে। যাদবপুরেও এইরকমই ক্লাস কেটে অনেক লবি ক্লাস অ্যাটেন্ড করেছি। আচ্ছা। তো সেইখানে ফিরে যাই যে নাচের কথা বললে বটে, কিন্তু আমার ভালোবাসা ছিল খেলাধুলোয়। তো মা সেই সময় ন্যাচারালি, মা বাড়ির বড় বউ ছিলেন, নাচটা তার পক্ষে কন্টিনিউ করাটা ওই রকম পরিবেশে অত আরামের ছিল না। বাড়ির মধ্যে অনেক কষ্ট করে একটা নাচের স্কুল শুরু করলেন। সেখানে আমার স্কুলের অনেক সিনিয়ররা আসতো, সেটা আবার আমাকে খুব সমস্যা হতো, কারণ তারা আবার হচ্ছে রোল মডেল। হ্যাঁ, স্কুলে যাচ্ছে, মা আবার স্কুলেও শেখাতেন। তো মানে এই ভীতি থেকে বেরোনোর, পালানোর আমার কোনো জায়গা ছিল না, বোধহয় ওই খেলাধুলোটা ছিল।
তো সেই সময় মা যখন বাড়িতে এটা করছেন, প্লাস একটা দীর্ঘ সময় ধরে মা দক্ষিণীতে নাচ শিখিয়েছেন, তো সেই সময় আমার পালানোর জায়গা এক তো খেলার মাঠ হতে পারে, কারণ খেলার মাঠ বা স্পোর্টস করলে আরেকটা সুবিধে যে ক্লাস কাটা ছাড়াও অনেক মানে বাড়িতে সবসময় থাকতে হতো না, দেরি করে আসা যেত স্কুল থেকে, অনেক গপ্প বানানো যেত বেসিক্যালি। তো সেই সময় আই উড সে যে আমার মানে মায়ের সাথে নাচের ন্যাচারালি একটা অন্তরঙ্গ ঘনিষ্ঠতা ছিল, একটা সম্পর্ক ছিল, যেটা আমি কোনোদিন আইডেন্টিফাই করিনি। আমি বাথরুমে লুকিয়ে থাকতাম, পাছে ওদের সকলের সামনে আমাকে ডেকে নাচতে বলে। কিন্তু মোড় বদলায় অনেক পরে আর কি, সেটা মোড় বদলানোর আগে এইগুলো দিয়ে যাই, ভালো না লাগা দিয়ে। তারপরে মা তখন সেই সময় ওড়িশি নাচ শিখতে শুরু করলেন। মা নিজে রবীন্দ্রভারতী থেকে পাশ করেছিলেন, ভারতনাট্যম আর কথাকালি আই থিঙ্ক ওয়াজ হার মেজর। কিন্তু সেই সময় গুরু মুরলীধর মাঝি তখন সবে কলকাতায় এসেছিলেন, তো মারা অনেকে মিলে ওই নাচের স্কুলটা এখনও অবধি আছে, সবাই আমরা ওখানে গিয়েছি, সুরতীর্থ। তো সেইখানে ক্লাস হতো। অনেকে পরবর্তীকালে যারা বড় বড় শিল্পী হয়েছিলেন, তার মধ্যে সুতপা মাসি ছিলেন, সুতপা তালুকদার। তো এরা সকলে মিলে শুরু করেন। তো আমাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল। একটা রীতিমতো ট্রমা দিয়ে আমার নাচ শুরু হয়। করতাম, মা বলতেন। তারপরে ওই বাড়ির মধ্যে শেখা হতো, বা আমাদের বাড়িতে একটা বড় হলঘর ছিল, সেখানে গুরুজি আসতেন। গুরুজি অসম্ভব সুন্দর একটা মানুষ ছিলেন, খুব নিরীহ, খুব নরম, ভীষণ লম্বা লম্বা আঙুল ছিল। তাই? হ্যাঁ, আমার ওটা এখনো মনে আছে। এরকম আমি ফ্যাসিনেটেড হয়ে যেতাম, অ্যানিমেটেড লাগতো। সেইগুলো দিয়ে মুদ্রা করতেন। তো ওই হল ঘরে আমাকে প্রথম যখন নাচ শেখাতে শুরু করলেন, দ্যাট ওয়াজ কন্টিনিউয়েশন অফ দ্য ট্রমা। কারণ আমার দাদাগুলো সবাই সেটা নিয়ে খুব আমাকে তুমি মানে আমার এক দাদা আছেন, ছিলেন বলতে যাচ্ছিলাম, সরি, দাদা ছিলেন। কিন্তু আমরা যেহেতু একান্নবর্তী পরিবার, আমার খুড়তুতো দাদা ছিল, আমার বাকি অনেক পিসতুতো দাদারা ছিলেন। সো প্রাইমারিলি ইট ওয়াজ হোল লট অফ কাজিনস অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড হোয়াট নট। তো ন্যাচারালি আমি সবচেয়ে ছোট, তাকে মানে তার উপর নাচ টাচ নিয়ে করা হচ্ছে, তো খুবই ঠাট্টা করা হতো, পেছনে লাগা হতো। সেটাও একটা পার্ট অফ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য ট্রমা। তারপরে ট্রমা থেকে বেরোলে কি করে? ট্রমা ক্যান বি সো ফানি। তখন তো আর বুঝিনি ট্রমা এই শাসন করে, বকাবকি করে মা বাবারা, এটা করতে বলে, ওটা করতে বলে, যেগুলো আমাদের কারোরই ভালো লাগে না করতে। যাই হোক, ভালো লাগার জায়গাটা হলো যে এরকমই হাত ধরে ধরে টেনে হুচড়ে নিয়ে যাওয়া। তখন মঞ্জু মাসির কাছে নিয়ে যান মা, মঞ্জুশ্রী চাকি সরকার। ওরা ছোটোবেলা থেকে ওই পাড়ার বন্ধু ছিল। মারা তালতলায় বড় হয়েছেন, মঞ্জু মাসিও তালতলায় বড় হয়েছেন, মানে তারও আগে অন্য জায়গায় ছিলেন, কিন্তু একটা বিরাট সময় ওখানে কেটেছে। তো তখন তারা একসাথে নাচ টাচ করতেন। তখন থেকে মঞ্জু মাসি আর কি লিডার ছিলেন, তখন মাদের লিড করতেন। তো তখন উনি বিদেশ থেকে ফিরে আসেন, শি কামস ব্যাক ফ্রম আমেরিকা, এবং এখানে আস্তে আস্তে শুরু করেন অনেককে নিয়ে। তার মধ্যে নিশ্চয়ই মা ছিলেন। মায়ের ওই সিনিয়র, আমার যে স্কুলের সিনিয়ররা ছিল, তারাও সেটার মধ্যে জুটেছেন, আরও অনেকে ছিলেন। যাই হোক, তো সেইখানে নিয়ে যাওয়াতে আমার ন্যাচারালি খুবই ভয় পেতাম, কারণ সবাই তো খুব বড় বড়, আর নাচটাই ভয় পেতাম। মঞ্জু মাসির কাছে যখন নিয়ে গেছেন, হয়তো 12-13 এরকম হবে। তখন ওড়িশি শিখছি, ওড়িশি ওই অত্যাচারের মধ্যে ওড়িশি পারফর্ম করা, সোলো রিসাইটাল হতো, ইত্যাদি ইত্যাদি। তো তখন মঞ্জু মাসিকে প্রথম দেখা, মানে প্রথম আমি সেভাবে রিফ্লেক্ট করি। উনি আমাকে অনেক আগে দেখেছেন, আমি জন্ম থেকেই ওনাকে দেখেছি। বা নৃত্যশিল্পী অনেক কলকাতা শহরে সেই সময় ছিলেন, তারা সব মায়ের সাথে একসাথে কাজ করেছেন, তাদের অনেককেই চিনতাম, দেখেছি।
কিন্তু তখন ওনাকে অন্যভাবে দেখতে শুরু করলাম। সো এইটা আই গেস এটা সম্পূর্ণ ওনার কৃতিত্ব যে উনি ওই সময় ব্যয় করে আমার সাথে দিনের পর দিন বসে নানানভাবে কথা বলতেন বিফোর উই মুভড ইনটু ডান্স। আমার মনে আছে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে নাচ করতে আমার ভালো লাগে কি না, তখন আমি মিনমিন করে সত্যি কথা বলেছিলাম যে না, ভালো লাগে না। তখন জিজ্ঞেস করেছিলেন প্রবলি দ্য ফার্স্ট পার্সন যে কী করতে ভালো লাগে, আমি বলেছিলাম খেলতে ভালো লাগে। অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি বিকেম দ্য গ্রাউন্ড ফর হার টু ওয়ার্ক উইথ মি। এটা খুব ইন্টারেস্টিং যে একটা টেকনিক কীভাবে তৈরি হয়। উনি আমাকে দৌড়তে বলতেন। ওনার ডান্সার্স গিল্ডের একটা খুব সুন্দর স্পেস ছিল, এখন তো অন্য আর একটা স্পেস হয়েছে। আমরা যে স্পেসটায় করেছি ওনার নিজের বাড়ি গ্রাউন্ড ফ্লোরে, ওই প্রথম আমি দেখছি যে সামনে একটা বিরাট আয়না রয়েছে যেখানে নাচ করলে দেখা যায়। সেখান থেকে একটা সারা জীবনের শখ ছিল যে আমার বাড়িতে এরকম একটা আয়না থাকবে, আমি নাচ করব। পরবর্তীকালে সেই আয়নাটা এলো, কিন্তু তখন শরীরটা আর নেই। যাই হোক, সেই বেদনায় আর যেতে চাই না। বাট কামিং ব্যাক টু দ্য স্টোরি, ওইখানে নানানভাবে মানে লাফানো, আমি খুব ভালো লাফাতাম। ডান্সার্স গিল্ডে আই ওয়াজ নোন ফর দ্যাট, আই প্রিজিউম। এখন কেউ বলবে কিনা জানি না, বাট আমি সেই সময় যাদের সাথে কাজ করতাম, যে বন্ধুরা ছিলেন, হয়তো দে মাইট রিমেম্বার, বাট আই ইউজ টু এনজয় জাম্পিং। মানে ওই প্রথম আমি একটা কীরকম মজা পেতে শুরু করলাম যে এই নাচটা তো নাচ নয়, আমার দারুণ লাগতে শুরু করলো। এবং টেকনিক্স নেই অত, মানে তোমার এবং আমার তখন একটু করে সাহস বাড়তে শুরু করলো যে ফুটবল খেলার মধ্যে অজান্তে আমি দেখতাম আমাদের একটা নাচ মানে একটা জাম্প আছে, সেটা তো করে দেখাতে পারবো না কারণ এখন পারি না করতে। তার বোলটা ওটা ছিল এরকমভাবে লাফানো, ব্যাক ভলির মতো একটা লাফানো আছে, তারপরে পা ছুঁড়ে ঘুরে যাওয়া আছে, থেইয়া তা এইভাবে ছিল। বাট আমার মনে আছে এই ব্যাক ভলিটা আমি ওনাকে দেখাচ্ছিলাম যে অ্যাজ এ ইন্টারেস্টিং বডি মুভমেন্ট। আমি প্রথম শুনলাম যে মানে ওনার কাছে যে মানে বডি মুভমেন্ট খেলার মধ্যে, ফুটবল খেলাটা নয়, ফুটবল খেলা ইজ এ বডি মুভমেন্ট। তো ওই মজাটা আমি পেতে শুরু করলাম। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। নাচের যে একটা অন্য ভাষা হতে পারে, এবং সেটা ওড়িশি স্টাইলটা তো খুব ফেমিনিন, খুব কনফাইন্ড, এবং এখন সেটা রিফ্লেক্ট করলে বুঝতে পারি যে আমার সেই বাড়ন্ত ব্যক্তিত্বে, বাড়ন্ত শরীরে ওইটা যথেষ্ট মানে বাসা পাচ্ছিল না। ও কমফোর্টেবল ছিল না, আমিও কমফোর্টেবল ছিলাম না। এবং that became a turning point, এবং I got engaged with dance. তারপরে অবশ্য অনেক স্ট্রাকচার্ডভাবে আস্তে আস্তে ডান্সার্স গিল্ড ডেভেলপ করলো। সেইগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। একটু মঞ্জুশ্রী চাকি সরকারের সম্পর্কে তো মানে শুনেছি প্রচুর, কিন্তু তোমার মুখ থেকে, কারণ তুমি একদম ওইখানে ইনভলভ ছিলে ওই পুরো ইয়েটাতে, একটু বললে ভালোই লাগবে। কি বলবো তোমার যা মনে আছে, মানে ধরো বেশ মজার ঘটনা, যে এইটা করেছিলাম, এই প্রোগ্রামটা, বা এখানে গেছিলাম আমরা সবাই মিলে, বা এরকম মজার ঘটনার মধ্যে মানে শি ওয়াজ এ ভেরি ক্রিয়েটিভ পারসন। মানে ক্রিয়েশনের তো মুহূর্ত থাকে না, আর অনেক ফরম্যাটিং এসব থাকে না। আমরা পরবর্তীকালে সেগুলোকে স্ট্রাকচারালি বোঝার চেষ্টা করি, বাট দ্য ক্রিয়েটিভ মোমেন্ট হ্যাপেন্স ইন ইটস ওন স্প্রি। এবং দ্যাটস ওয়াই আমার মনে হয় শিল্পী মানুষ বা ক্রিয়েটিভ মানুষ দে আর ডিফারেন্টও বলতে চাই না, দে আর অ্যান ইন্টারেস্টিং স্পিশিজ। যাই হোক, আমাকে প্রথম উনি বললেন স্টেজে যেতে, মানে তখন আমার মনে আছে আমরা বার্নপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি আমরা, মানে আমি তো মায়ের তখন হাত ধরে সর্বত্র যাই, আমি মায়ের পাসপোর্ট ছিলাম বেসিক্যালি, আর কিছুই না। কারণ অত বড় একটা বসাক পরিবার থেকে বাড়ির বড় বউ প্রফেশনালি নাচ করতে যাচ্ছেন, রিহার্সালে যাচ্ছেন,
আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না, আমার পরিবার এখনো আছেন, তারা শুনলে হয়তো কখনোই হবেন, বাট ইট ওয়াজ নট ইজি অর রেসপেক্টেবল বাই আদার মেল মেম্বার্স, পার্টিকুলারলি যারা একটু কি বলবো বাড়ির কর্ণধার হিসেবে ছিলেন। বাবা ওয়াজ ভেরি ডিফারেন্ট। বাবার মাকে পছন্দই করেছিলেন তখন আইপিটিএ, মা রাস্তায় নাচ করছেন আর বাবা রাস্তায় বক্তৃতা দিচ্ছেন, তো ওইটা দেখেই আর কি বাবার ভালো লেগেছিল। হ্যাঁ, তো বাট দিজ আর ইন্টারেস্টিং থিংস। বাবা কি করতেন? বাবা উকিল মানুষ ছিলেন সেই সময়, মানে বিয়ের পরে ওকালতি পড়তে শুরু করলেন। সো অনেক পরের দিকে ওকালতি এস্টাবলিশড হলো, বাট গোড়ার দিকে বাবা ওয়াজ জাস্ট আ ইয়াং ল্যাড যিনি পলিটিক্স করতেন, অসম্ভব ভালোবাসতেন পলিটিক্স। মায়ের হাত ধরে তুমি যাওয়া শুরু করলে? হ্যাঁ, মায়ের হাত ধরে আমি পাসপোর্ট হয়ে নানান জায়গায় যেতাম। মা এরকমই আমাকে বার্নপুরে নিয়ে গিয়েছিলেন। মা উৎপল দত্তের সাথে কাজ করতেন, উৎপল মিশ্র ওখানে নিয়ে যেতেন। উৎপল দত্ত মানে অ্যাক্টর? হ্যাঁ হ্যাঁ, মা ওনার সাথে দীর্ঘ সময় নাচের ডিরেক্ট করেছেন। আমার খুব ইন্টারেস্টিং লাগে পরে এখন যখন রিফ্লেক্ট করি, আমার নাচের থিয়েটার দলের সাথে কাজ পরবর্তীকালে যখন নাচ থেকে একটু এক্সটেন্ডেড জায়গায় কাজ করছি উইথ দ্য বডি, সো হাউ ইট অল ফলস ইন টু প্লেস। সচেতনভাবে এগুলো কিছুই হয় না। যাই হোক, তো তখন অনেক কিছু দেখার সুযোগ পেয়েছি। সেই সময় যখন আমি বার্নপুরে গিয়েছি মায়ের সাথে, তখন মাদের মীরা ও নৃত্য কথা হচ্ছিল এবং একটা সিন ছিল সেখানে, পাশা খেলার সিন। আমার মনে আছে মা আর রঞ্জাবতী সরকার, মঞ্জু মাসির মেয়ে, বলা বাহুল্য, ইজ গ্রেট ডান্সার। তখন তো রঞ্জা দিদি বলতাম, ছোট ছিলাম, তো তখন ওরা একটা পাশা খেলা করতেন এবং আরেকটা দিকে কত্থক নাচের মানে প্র্যাকটিস হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং একটা ভিজুয়াল সিকোয়েন্স ছিল। অর্থাৎ দুজন এরকম ছেলে একটা স্ক্রিন ধরে নিয়ে যাবেন, হ্যাঁ, উইংস থেকে ঢুকবে, আর তার পেছনে এরা সকলে ছিলেন। তো উইংসটা মানে আস্তে আস্তে এরকম যাবে, সবাই এক একটা নিজের স্পটে ওই সিকোয়েন্সগুলো করতে শুরু করবে। সো ইট ওয়াজ ভেরি ম্যাজিক্যাল ফর মি। তখন আমি ছোট, আমার কাছে বেশ এরকম যাচ্ছে, ওরা কোত্থেকে পড়ছে, খুব মজার লাগতো। হ্যাঁ, মানে এন্ট্রি হচ্ছে না, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়ে দে আর এন্টারিং ফ্রম, পুতুল খেলার মতো টপ টপ করে পড়ছে। তো সেইখানে আমাকে মঞ্জু মাসি বললেন যে যা তুই গিয়ে পাশা খেলা দেখ, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়া, হাঁস, পেটের ওপর শুয়ে পাশা খেলা দেখ, পা দোলা। এই আমারও ফ্যাসিনেটেড হয়ে গিয়েছি। সো দ্যাট ওয়াজ মাই এন্ট্রি ইনটু স্টেজ। এবং খুব ইন্টারেস্টিং এখন যখন রিফ্লেক্ট করি যে সেই সময়, তখন তো এর মূল্য বুঝিনি, মায়ের সাথে একই স্টেজে কাজ করা বা এটা যে আদৌ কাজ। তো এইভাবে এইটা একটা খুব ইন্টারেস্টিং মুহূর্ত ছিল এবং কিভাবে ক্রিয়েটিভ মোমেন্টস give birth to other creative journeys. That was my journey in a way, the beginning of my journey into stage. তো এটার নেশা আলাদা, এটার মজা আলাদা। সো that's what I can say. এভাবে চললো, একটা দীর্ঘ সময় ধরে কাজ করেছি। আমার যাকে বলে ফরম্যাটিভ ইয়ার্স, আমি ওই 12 বছর বয়স থেকে 24 বছর বয়স অবধি মঞ্জু মাসি, রঞ্জার সাথে কাজ করেছি, ডান্সার্স গিল্ড তার মধ্যে তৈরি হলো। তো আমার অনেক শেখা, তার মূল জায়গাটা ওই দুটো মানুষ ওই স্পেসে জড়িয়ে আছে এবং সেটা শুধু নাচের ক্ষেত্রে নয়, আই উড সে সেটা পড়াশোনার ক্ষেত্রে, সেটা ফেমিনিস্ট ভাবনার ক্ষেত্রে, ফেমিনিস্ট পার্সপেক্টিভের ক্ষেত্রে। সো ইট ওয়াজ এ হিউজ লার্নিং পিরিয়ড ফর মি। আর পড়াশোনা তারপরে তুমি কি করলে ওখান থেকে? পড়াশোনা তো আমি প্রায় করবো না স্থির করে ফেলেছিলাম। তো আমি গিয়েছিলাম ক্লাস 10-এর পর। আমার বাবা খুব
মানে গম্ভীর মানুষ ছিলেন, খুব মজার ছিলেন, কিন্তু একদিকে আবার অন্যদিকে খুব গভীর ছিলেন। তো ওরকম একটা গম্ভীর মুহূর্তে উনি কী বলে গিয়ে আমি বলতে যাচ্ছিলাম স্ক্রিপ্ট লিখছিলেন, ব্রিফ লিখছিলেন। ওনার একটা মেজেনাইন ফ্লোরে চেম্বার ছিল। আমি ভাবলাম আমি জীবনের একটা বিরাট বিপ্লব করতে চলেছি, আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে গেলাম যে বাবা আমি ক্লাস 10-এর পরীক্ষা দেব না স্থির করেছি, কারণ আমি পরীক্ষায় বিশ্বাস করি না। ম্যাসিভ স্টেটমেন্ট। ওই রকম বাড়িতে মেয়ে, আমি এরকম একটা কথা বলছি বাবার সামনে দাঁড়িয়ে, ওই চেম্বারে ভর্তি বই। তো বাবা একটু বিচলিত হলেন না, সেটা আমার কাছে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টিং। এটা সবুজ পাতায় লিখছিলেন, এটা তাকিয়ে বললেন যে তো তুমি এই যে কি বলে কি ক্রেডেনশিয়ালস তো বলেননি, ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি টিগ্রি বিশ্বাস করো না। আমি বললাম হ্যাঁ, আমি পরীক্ষা দেবো না, তো ডিগ্রি ছুটি ফেলে দেবে। আমি বললাম হ্যাঁ, সেটাই তো ইঙ্গিত করছে। তো তখন বললেন যে যেটা তোমার কাছে নেই সেটা কি করে ছুড়বে, সেটা ফেলবে কি করে, আগে তো পেতে হবে সেটাকে। অ্যান্ড হি ট্র্যাপড মি বিকজ দেয়ার ওয়াজ লজিক। এক্স্যাক্টলি। হি নিউ এক্স্যাক্টলি হাউ টু হ্যান্ডেল মি। তো তখন থেকে আমার একটা হয়ে গেল যে ডিগ্রি আমায় পেতে হবে, যেটা তুমি ছুঁড়ে ফেলে দেবে, বিকজ আমাকে ওটা রিজেক্ট করতে হবে। দারুণ। And that was the beginning of degrees. মা অন্যরকম ছিলেন, মা খুব খুশি হয়েছিলেন, চেয়েছিলেন যে আমি এমএ পড়বো, বিএ পড়বো, এমএ পড়বো, পিএইচডি করবো। মায়ের একটা অন্য ছিল যে আমার পড়াশোনা হয়নি, সেভাবে তুই পড়াশোনা করবি, এবারের মেয়ে হিসেবে পড়াশোনা করবি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার তখন খেলাটা অন্যরকম ছিল, বাবার সাথে একটা অন্য প্যাক্টে এসেছিলাম, দ্য ফাউস্টিয়ান প্যাক। সো এইটা আর কি। তো সেইভাবে পড়াশোনাটা শুরু হলো, এবং পড়াশোনাটা খুব ভয়ের জায়গাও ছিল। মানে আমার না এখন বলতে গেলে মানে ট্রমাকে আমরা একটু কমেডি করলে তবে ওটাকে অ্যাকসেপ্টেবল মনে হয়। ওটা অনেকটা ওই কি বলে ওই ছবিটা আমরা দেখলাম আমির খানের, ওই 3 ইডিয়টস। না না, ওই বাচ্চাটা অ্যানিমেটেড সব ভিজুয়ালস দেখতো, তারে জমিন পে, ওই যে স্কুলে ভয় পেত এবং অ্যানিমেটেড ছবি দেখতো, ক্যারেক্টার্স দেখতো। আমার ওরকম আর কি। সব ট্রমা এখন আমি ভীষণ একটা কমিক রিলিফের মতো রিভিজিট করি। তো তখন আমি ওই পড়াশোনাটা করতে হবে, এবার ভালো রেজাল্ট করতে হবে, মানে যতটা সম্ভব না পড়ে। তো মুশকিল হলো যে এখন এটা একটা, যেহেতু আমি নাচ করি, তো আমাকে প্রমাণ করতে হবে দ্বিগুণ বেশি যে নাচটা যাতে আমি করতে পারি, যে আমি এইটা কিন্তু স্মুথ সেল করি। তো এটা অনেকের চ্যালেঞ্জ হয়ে গেল, মঞ্জু মাসির চ্যালেঞ্জ হয়ে গেল। উনি ডিসাইড করলেন আমাকে বাংলা পড়াবেন, রঞ্জা ডিসাইড করলেন আমাকে ইংরেজি পড়াবেন, আর মেসোমশাই ডিসাইড করলেন আমাকে জিওগ্রাফি পড়াবেন, যেগুলো ওনাদের সকলের নিজস্ব ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অফ এক্সেলেন্স। আর আমি ডিসাইড করলাম আমি কিছুই করবে না, পালিয়ে যাব, নর্দমায় চলে যাব। এই ভীতি আমি নিতে পারবো না যে এরা আমাকে পড়াবেন, কারণ এরা পড়ালে পর আমাকে কি প্রডিউস করতে হবে, এ চাপ কে নেবে। বাট জোকস সাইড, আমাকে মঞ্জু মাসির হাত থেকে রেহাই পেয়ে গেছিলাম, মেসোমশার হাত থেকেও রেহাই পেয়ে গেছিলাম। রঞ্জা আমাকে অনেকটা সময়ই ইংরেজি পড়িয়েছেন, শেক্সপিয়ারের অনেক নাটক পড়িয়েছেন, এবং সেগুলো আমাকে বেসিক্যালি যাতে আমি পড়াশোনায় পাশ করি, ধপাস না হই। তুমি কি ইংরেজি নিলে? না, আমি ইংরেজি নিলাম না। আমি অ্যাকচুয়ালি গোড়ার দিকে ফিলসফি নিয়েছিলাম। আচ্ছা, 11-12-এ? না না, 11-12-এ না, আমাদের তো, আমি তো, তোমার হিউম্যানিটিস ছিল, আর্টস ছিল। তারপরে আমি যখন কলেজে গেলাম তখন, কলেজ কি প্রথম কোথায় পড়লে? ওই যাদবপুরেই। যাদবপুরে? হ্যাঁ হ্যাঁ, একটা না 12 অবধি প্র্যাক মেমোরিয়ালে পড়েছি। সে কলেজে পড়াটাও একটা, যাদবপুরে পড়াটাও একটা খুব মজার। আমি যাদবপুরে পড়তে যাব বলে যাইনি, আমি যাদবপুরে অনেক আগে গিয়েছি, ক্লাস 10-এ যখন বা 11-এ। কারণ তখন গান্ধী ভবনে দেখানো হচ্ছিল, উদয় শঙ্করের কল্পনা দেখানো হচ্ছিল, এবং আমরা সবাই দেখতে গিয়েছিলাম ডান্সার্স গিল্ড থেকে। মঞ্জু মাসির একটা ব্যাপার ছিল যে
এবং সবাইকে নিয়ে সেটা করতেন। দ্যাট ওয়াজ, এখন বলা যেতে পারে পার্ট অফ দ্য ট্রেনিং, বাট দ্যাট ওয়াজ নট সচেতনভাবে ট্রেনিং, দ্যাট ওয়াজ একটা মনন গড়ন, একটা কি বলবো, একটা ভিজুয়াল তৈরি করা, একটা ওয়েজ অফ সিইং তৈরি করা। তো আমাদের অনেক সময় পাপেট্রি দেখাতে নিয়ে যেতেন, যে সবাইকে যেতে হবে, নাটক দেখতে যেতাম তখন থেকে আর কি, মানে ইউ হ্যাভ টু ডান্স, মানে ভালো নাচ করতে গেলে নাটক দেখতে হবে, স্কাল্পচার্স দেখতে হবে, কবিতা পড়তে হবে, সিনেমা দেখতে হবে, মানে শুধু নাচ করা যাবে না। এটা ডান্ডা দিয়ে করানো হয়নি, এটা জাস্ট যাকে বলে না মহল ছিল, দ্যাট ওয়াজ দ্য মিলিউ। সো সেই রকমভাবেই আমরা কল্পনা দেখতে গিয়েছিলাম। এবং তখন আমার মনে আছে কল্পনা দেখতে গিয়ে দেখি আর্টস বিল্ডিংয়ে ঢুকছি, একদিকে দোতারা নিয়ে কেউ একটা বাউল গান গাইছে, অন্য মানে ওই একই লবি এক্সটেনশনে কে একটা গিটার বাজাচ্ছে। ওইটা দেখে আমার শখ জাগলো যে আমি এই কলেজে পড়বো। আর তাছাড়া তো রঞ্জা ওরা সকলেই যাদবপুরে ছিলেন, কিন্তু ওটাও আমার কারণ ছিল কেন আমি যাদবপুরে পড়তে চাই না, কারণ ওরা সকলে ওখানে আছে, তো আই হ্যাভ টু লিভ আপ টু দ্যাট, তো সেটা আমি পারবো না। বাট ওইটা দেখলাম যখন, যে এইরকম একটা পরিবেশ আমার খুব ভালো লাগলো। সো ফিলসফি নিয়ে গিয়েছিলাম, আমি খুব খারাপ রেজাল্ট করেছিলাম, ইউড বি সারপ্রাইজ টু নো, কারণ আমি পড়াশোনা করতাম না, ওই সিনপসিস বেসিসে পড়াশোনা করে পরীক্ষা দিতাম, কিন্তু ডিগ্রিটা পেতে হবে কোনোভাবে। পড়াশোনা করার মোড় ঘুরলো কতগুলো ইন্টারেস্টিং যাদবপুরে গিয়ে আমার টিচারদের হাতে পড়ে আমি পড়াশোনা ভালোবাসতে শুরু করলাম। দুজনের নাম বলো প্লিজ। কার কার নাম বলবো? শিবাজিদা ডেফিনেটলি। এটা কি সাবজেক্ট? কম্পারেটিভ লিটারেচার। তারপরে শুভাদি, তারপরে আনন্দদা, তারপরে ডক্টর দেব, তারপরে সুবীর বাবু, কার ইচ ওয়ান অফ দেম মানে বলতে গেলে বলবো ওয়ান্স এগেইন একটা তো ক্লাসের এক্সপিরিয়েন্স, যে পড়াশোনা ভাবনা, ওই পড়াশোনা করতে গিয়েও যে রেনেসান্স পড়তে গেলে তোমার শুধু ওই রেনেসান্সের লিটারেচার নয়, যে একটা মিউজিক আছে, সেটা যে তখন আমার মাথাটা খুলে যাচ্ছে, সেটা যদি মিউজিক থাকে তাহলে তো সেটার একটা নাচও আছে। তো এই মজাগুলো পেতে শুরু করলাম, তো দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। এবং যেটা বলছি ক্লাসরুমের বাইরে, যেটা আমার মনে আছে, ওনার কথা ভুললে হবে না, অরুন্ধতী দি, যিনি আমার নাচ দেখতে আসতেন। আমি তো ক্লাস করতাম না, আই ওয়াজ নোন ফর দ্যাট। আমি ওনার নাটক দেখতে যেতাম, উনি আমার নাচ দেখতে আসতেন, এটা নাথিং টু ডু উইথ ক্লাস। এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করতেন, এই যে ওনার ক্লাস করি না বা কলেজ যাই না সেটার জন্য নয়, আমার নাচটা অ্যাপ্রিসিয়েট করতেন। সুবীর বাবুর কথা মনে আছে, একবার উনি তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাকে ডাকলেন, তো ভীষণ ঘাবড়ে গিয়েছি, আমি তো জানি গন্ডগোল পাকিয়েছি কিছু একটা। তো উনি আমার দুটো পেপার, সেগুলো ডিটেলসগুলো মনে নেই, একটা পেপারে খুব খারাপ করেছি, টিউটোরিয়ালস হতো যখন, আরেকটা পেপারে খুব সুন্দর ভালো নম্বর পেয়েছি, নিজেই খুব অবাক হয়ে গেছি। তো উনি বললেন এই ডিসপ্যারিটি কেন? তো তার মানে তো এই নয় যে তুমি ভাবনা চিন্তা করো না বা একটুও পড়াশোনা জানো না বা তোমার ইচ্ছে করে না। তো তখন উনি একেবারেই অন্যভাবে আমাকে বললেন যে তুমি ক্লাসে আসো না কেন, কলেজে আসো না কেন। এবং ওনার সাথে আমি তখন আমার জগতের গপ্প শুরু করলাম, আমার নাচের জগৎ। তারপরে বললাম আমার আসতে ভালো লাগে না, আমি কিছু বুঝতে পারি না, ছোট লাগে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আবার বদলে গেল, পুরো মোড় বদলে গেল। ক্লাস করতে আসতাম, ক্লাসের জন্য দাঁড়িয়ে থাকতাম। মানে এক একজন ব্যক্তিত্ব এক একটা, মানে ইটস বিকজ শুধু ওই মাধ্যমটা দিয়ে করলে আমি মনে করি না যে কিছু করা যায়। ওই মাধ্যমটাকে জীবন, আমার বিশ্বাস, আমার ইডিওলজির সাথে মিশে যেতে হবে। এবং সেইটা যখন আমি আমার আদান প্রদানে ব্যক্ত করছি বা পৌঁছতে পারছি অন্য মানুষটার কাছে, দেন দ্যাট মেক্স অ্যান ইম্প্যাক্ট অ্যান্ড এ ডিফারেন্স। আদারওয়াইজ
বিশ্বাস করব না আমরা। কি বলে বোধহয় শিক্ষক আমাদের কাছে। Absolutely. An educator has nothing to do with, I would say, a discipline. তো ডিসিপ্লিনের তার একটা স্কিল থাকতে পারে, একটা মেধা, একটা এক্সেলেন্স, একটা নলেজ, বাট বাকিটা দিয়ে যেটা হয়, যেটা আমাদের সত্যি একটা ভেতরে গিয়ে পরিবর্তন আনে, মানে ইন দ্য ট্রু সেন্স, শিক্ষিত, মার্জিত করে তোলে, মানে শুধু পুঁথিগত শিক্ষা যে শিক্ষা না নয়, হতে পারে না। সেটাই। এবং যেটা শিখেছি ওনাদের কাছ থেকে, এরা কেউ তার ক্লাস করি না কেন, এইটা পড়ি না কেন, দ্যাট ওয়াজ নট দেয়ার কনসার্ন। তারা আমাকে জানতে চেয়েছে, আমাকে গড়তে চেয়েছে তাদের স্টুডেন্ট হিসেবে। ভালো লাগা সব Absolutely. Who was I? I was nobody. I think that changed me. আমি সত্যি এনজয় করতে শুরু করলাম সাবজেক্ট। মানববাবু আমাদের ল্যাটিন আমেরিকান লিটারেচার অনেক পড়িয়েছেন, পরবর্তীকালে কবিতা দি পড়িয়েছেন, এখন যে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এখন তো তাকে আমি কবি বলে ডাকি। আচ্ছা, এটা আমার কাছে একটা বিরাট মজার জার্নি, যে কবিতা দি আপনি থেকে কবি তুই, ইটস যাকে ভু তু ফ্রেঞ্চে, ইটস এই ভাস্টনেস, ওই মানুষটা না থাকলে আমাকে কে ধরে নিয়ে যাবে। বাট যেটা ইন্টারেস্টিং, যে ওই ভাস্টনেসে এই মানুষগুলো যখন, নবনীতাদি, ওরে বাবারে কি করে নবনীতাদি, কার ছেড়ে কার কথা বলবো, নবনীতাদি পরবর্তীকালে, when I was 50 I went through a major কি বলবো ইমোশনাল একটা ফল for various personal reasons. নবনীতাদি যে কতবার আমাকে জাস্ট, আমি তখন ক্রিস্টালে কাজ করি, মানে রাত্রিবেলায় চেম্বার ছেড়ে অ্যাজ এ সাইকো অ্যানালিস্ট আমি বাড়ি যাব, আমাকে বলতেন যে কিছুই না, একবার ফোন করে বলতেন যাওয়ার পথে খেয়ে যাবি। এই সব কটা মানুষ মিলে আমার মনে হয় আমাদের জেনারেশনের আমরা যারা আছি আমরা তৈরি হয়েছি। অ্যান্ড দে মেবি দে হ্যাড দেয়ার ওন বিলিভস, বাট যা পেয়েছি সেটা কোনো দিন ভুলবো না, কোনো দিন ভোলা যায় না। হোয়াট এভার আই অ্যাম, ইচ ওয়ান অফ দেম হ্যাভ দেয়ার ওন কন্ট্রিবিউশনস। কার কথা ছেড়ে কার কথা বলবো? সত্যিই তাই। আর জীবনটা এতটা মানে এরকম ভাবে, এরকম পরিবেশ থেকে একেবারে আশা, আমার যে কি ভালো লাগছে। নিয়ে কথা বলতে গিয়ে আর অনেক কত মুহূর্ত আছে, ভুলবো না, সেই মুহূর্তগুলো মনে থাকে। শিবাজিদার কথা সবসময় মনে থাকে, বিকজ হি ইজ দি অনলি প্রফেসর যে প্রথম একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন সো দ্যাট ইউ ক্যান কোয়েশ্চেন হিম। আরে বাবা, এটা করা যায় নাকি? তারপরে মনে আছে ডক্টর দেব আমাদের ফাউস্ট পড়াচ্ছেন, বলতে বলতে আমাদের একটা জানলা ছিল, ওদিকে তাকিয়ে বললেন হঠাৎ আর কি সবার জীবনে একটা ফাউস্টিয়ান ক্রাইসিস আসে, এবং ইউ ক্যান সি দ্যাট হি ওয়াজ ফার অ্যাওয়ে সামওয়্যার ইন হিজ ওন ওয়ার্ল্ড। সো there are so many beautiful moments and these just stay with you. কোনো সচেতনভাবে কিছু থাকে না, এই সাবলিমিনাল স্টেটে যেগুলো থাকে সেগুলোই সবচেয়ে বেশি আমাদের মনে আর ইমোশনাল মেমোরিতে জায়গা করে নেয়। তো তোমার এই যে কম্পারেটিভ লিটারেচার শিক্ষকদের এই যে তোমার শিক্ষা পদ্ধতি বা তোমাকে জানার ইচ্ছে, এইগুলো দিয়ে কি তোমার এই শিক্ষা, সেটা কি তোমার নাচের ক্ষেত্রেও কাজে লেগেছিল? অ্যাবসলিউটলি। একটা খুব ইন্টারেস্টিং, তোমার এই কথা শুনেই একটা ঘটনা মনে পড়লো। সেটা হচ্ছে তখন আমরা ডান্সার্স গিল্ড থেকে প্রথম ওয়ান অফ দোজ আর্লি ইন্টারন্যাশনাল ট্যুরস, হ্যাঁ, তখন ICCR থেকে যাওয়া হতো, তো আমরা ল্যাটিন আমেরিকায় যাচ্ছিলাম। তখন আমার সম্ভবত ক্লাস 11-12 এরকম একটা কিছু, কলেজে তখনও উঠিনি, 12 দিচ্ছি ওরকমই হবে, মনে নেই এক্স্যাক্টলি, এটা মনে নেই, বাট বিটুইন 11 and 12। তখন আমাদেরকে ল্যাটিন আমেরিকা যাওয়ার সময় আমার মনে আছে মঞ্জু মাসি বলেছিলেন, এরা সবাই কীরকম এক ধরনের ভাবতেন, আমাদের সকলকে বলেছিলেন
তখন প্রথম শুনলাম নেরুদার কথা, নেরুদার কবিতা পড়তে হবে, একটা ওই দেশে যাচ্ছ, ওই দেশের কালচার তোমাকে জানতে হবে, ওই দেশের সাহিত্য জানতে হবে। তারপরে মার্কেজের 100 Years of Solitude, সেই সময় আমরা শুনেছিলাম, আমরা সবাই পড়েছিলাম, এবং এটা আমি একা বলে না, সেই সময় আমরা যারা ছিলাম ওই গোড়ার দিকে ডান্সার্স গিল্ডে যারা ছিলাম, আমাদের সবাইকে এটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেক পরে যখন যাদবপুরে পড়াশোনা করছি, তখন ল্যাটিন আমেরিকান সাহিত্য নিয়ে পড়াশোনা হচ্ছে, তখন মানববাবু আমাদেরকে 100 Years of Solitude পড়াচ্ছেন, তো সেটা অনেক পরে এসছে। বাট ডান্সার্স গিল্ডে এইভাবে হতো, মানে ইভেন যখন তোমারই মাটির কন্যা তৈরি হচ্ছিল, আমি তো সেই পিরিয়ডটা থেকে আছি, একেবারে গোড়ার দিকে স্ক্রিপ্ট করে যখন তৈরি হচ্ছিল, আমাদের সবাইকে গীতবিতান নিয়ে বসতে হতো, মানে ওই নৃত্যনাট্য যেটা চণ্ডালিকা সেটা নিয়ে বসতে হতো, পড়তে হতো, গাইতে হতো, এমনকি যেটা গদ্যনাট্য সেটাও আমাদের পড়তে হতো, কারণ দুটো মিলিয়ে ওই টেক্সটটা করা হয়েছিল তোমারই মাটির কন্যা, এবং সবাইকে সেটা করতে হতো একসাথে বসে ওই ঘরে। দ্যাট ওয়াজ পার্ট অফ ইট। তো আমার ধারণা যে এই যে এইগুলো দেখছি, পরবর্তীকালে যখন আমি কাজ করেছিলাম, ক্রিয়েটিভ কাজ যখন করছিলাম, কিছু কিছু ক্রিয়েটিভ কাজ আমার মনে আছে, ভার্স ডান্স নিয়ে আমি যখন একটা সিরিজ অফ কাজ করেছিলাম, সেখানে খানিক আগে তুমি দেবুর সাথে কথা বলছিলে, আমাদের দেবলীনা আর আমাদের দেবু, তো সে ভার্স ডান্সের সময় অনেক সময় ছবি তুলেছে, ভিডিও করেছে, এডিট করেছে। তো সেই ওয়ার্কিং প্রসেসটার মধ্যে আমার প্রচুর মানুষের সাথে যারা সেই প্রোডাকশনগুলোতে ছিলেন, এই একইভাবে আমরা কাজ করতাম, একটা টেক্সট নিয়ে সকলে পড়া হতো, সেটার অ্যাসোসিয়েশন শেয়ার করা হতো। টেক্সটটা ওয়াজ মানে শুধু আমরা যে দেখি না নাটকে গেলে পর আমরা স্ক্রিপ্ট পড়ি, ইট ইজ নট লাইক দ্যাট। নাচে খুব মানে টেক্সট ওয়াজ ভেরি পার্ট অফ দ্য প্রোডাকশন ইটসেলফ, দ্য ক্রিয়েটিভ প্রসেস ইটসেলফ। একটু মঞ্জুশ্রী দি আর রঞ্জা মতিদির যদি কথা বলেন। কি বলি তাদের কথা, তারা এত বড় আকারের মানুষ, দুজনেই খুব বিরাট বড় শিল্পী, ইন্ডিপেন্ডেন্টলি যদি তাদের আমরা কাজগুলো কি এখনো আছে, মানে ডান্সার্স গিল্ড এখনো করছেন, একটা সরকার থেকে বিরাট বড় তাদের একটা স্পেস হয়েছে। আমরা যে স্পেসে করতাম সেই স্পেসটা এখন আমি জানি না কিভাবে ব্যবহার করা হয়, বাট ওদের একটা কোথায় নিজস্ব, হতো নাচটা তখন? তখন সল্ট লেকে মঞ্জু মাসির বাড়িতেই হতো, হ্যাঁ, ওটা দেখেছি। EC 49 সেটা বোধহয় এখনো সেটা এখনো আছে, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করা হয় আমি জানি না। তো ওদের ওই দলটা এখনো আছে, তারা কাজ করছেন। রঞ্জার কাজ নিশ্চয়ই যতটা ধরে রাখা গেছে ভিডিওতে সকলের মাধ্যমে আছে সেটা আমি আমার বিশ্বাস, অ্যান্ড আই হোপ ডান্সার্স গিল্ডে সেই রেকর্ডিংস ইত্যাদি আছে। বাট রঞ্জার একটা নিজস্ব ধারা তৈরি হচ্ছিল, লাস্ট বেশ কয়েকটা কাজ দেখলে সেটা আরও বেশি দেখা যেতে পারবে, কাজান্ড্রার মধ্যে দেখা যাবে। তারপরে আমার এক্স্যাক্টলি মনে নেই, একটা লাভ ফেবল সামথিং একটা ছিল, মানে তার কনসেপচুয়াল এবং টেকনিক্যাল ডিফারেন্স ছিল পরবর্তীকালে রঞ্জার এবং কাজ ফ্রম ডান্সার্স গিল্ড, ফ্রম মঞ্জু মাসি। সেটা আমি জানি না কতটা কে ধরে রেখেছেন বা কিছু, বাট ইট ওয়াজ ডেফিনেটলি ভেরি স্ট্রংলি দেয়ার। আর তোমার কাজের মধ্যেও সেটা আমার মানে নিশ্চিত বিশ্বাস সেটা আছে, সেটা হয়তো বাঞ্ছনীয়ভাবে কাটপেস্টভাবে যাতে না থাকে, দ্যাট উইল বি আ ডিজাস্টার, কারণ সেইটা ওনারা আমাদের শেখাননি। বাট আমার এই ভাবনা, আমার দেখার মধ্যে আমি অ্যাবসলিউটলি নিশ্চিত যে তাদের দৃষ্টি জড়িয়ে আছে, তারা যেভাবে আমাকে দেখতে শিখিয়েছেন সেগুলো জড়িয়ে আছে, এবং সেই দেখতে শেখানোর মধ্যে কিন্তু একটা বড় জায়গা হচ্ছে যে অতিক্রম করে যাওয়া। আই থিঙ্ক দ্যাট ইজ মাই বিলিফ, যে একটা নিজের ক্ষমতার বাইরে আরও চেষ্টা করা।
নট নেসেসারিলি, হোয়াট আই মিন হচ্ছে যে যখন আমি একটা আঙ্গিক ধরে রাখছি, এখানে আমি যদি নৃত্যাঙ্গিকটাকে আমি ধরছি, বলো, হ্যাঁ, আমরা যদি এই আঙ্গিকটা ধরে রাখি, এখন যেটাকে তারা বলছেন নবনৃত্য, বা যদি আমরা রঞ্জার কাজও দেখি, নবনৃত্যটা কি আসলে? একটু পরে সেখানে আসছি। এইটা যখন ধরে রাখছি, এটা তাদেরই কাছ থেকে শেখা। দ্য সাকসেস অফ নবনৃত্য, পরবর্তীকালে যেটাকে নবনৃত্য বলা হয়েছে, আমাদের সময়ে সেরকম তখন নাম তৈরি হয়নি, এটা ডান্সেস গিল্ড স্টাইল অফ ডান্স। সেইটাকে ধরে রাখতে গেলে তাদের কাছেই শিখেছি যে সেটাকে অতিক্রম করতে হয়। যখন একটা আঙ্গিক ডেকেড ধরে, সেঞ্চুরিজ ধরে একই থেকে থাকে, সেই আঙ্গিকের উৎপত্তি পরবর্তী জেনারেশনে কোন জায়গায়, তো আমার মনে হয় সেই কন্টিনিউইটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার ব্যক্তিগত ভাবনা, এটা কারোর সাথে একমত নাও হতে পারে। হ্যাঁ, আমি ভুলবো না যে আমার পয়েন্ট অফ অরিজিনটা কোথায়, কিন্তু আমার পয়েন্ট অফ অরিজিনটা ক্যানট অলসো ডিফাইন মাই পয়েন্ট অফ এক্সপ্যানশন। সেইখান থেকে আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, সেইটা আমি বিশ্বাস করি যে ইজ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন। এবং সেইটা আমাদের দায়িত্ব, পরবর্তী জেনারেশনের দায়িত্ব, আমরা কীভাবে সেই কন্টিনিউইটিটা পালন করছি আমাদের কাজে, ইয়েট অ্যাট দ্য সেম টাইম সেই অ্যাকনলেজমেন্ট রাখার দ্যাট পয়েন্ট অফ অরিজিন। তুমি যেটা প্রশ্ন করছিলে যে নবনৃত্য কাকে বলছে, নবনৃত্য কাকে বলছে আমার পক্ষে ডিফাইন করা মুশকিল, এবং হয়তো ঠিকও নয়। যারা এখন নবনৃত্য নিয়ে কাজ করছেন, কারা করছেন, মানে যারা ডান্সেস গিল্ডের সদস্যরা করছেন, যারা এখন এক্সিস্টিং। নবনৃত্য একটা আঙ্গিকের নাম দেওয়া হয়েছে, যেটা ওয়াজ দ্য ডান্সেস গিল্ড অর দ্য মঞ্জুশ্রী চাকি সরকার স্কুল অফ ডান্স বলা যেতে পারে, সেইখান থেকে। এবং একটা মানুষের স্কুল অফ ডান্স মানে এই নয় যে তার সাথে যারা ছিল তাদের কন্ট্রিবিউশন নেই, একাধিক কন্ট্রিবিউশন রঞ্জার আছে, একাধিক কন্ট্রিবিউশন সেই সময়ের যারা ফাউন্ডিং মেম্বার্স ছিল, প্রচুর মেয়ে, একাধিক কন্ট্রিবিউশন, শুধু মেয়ে না, সেই সময় অনেক ছেলেরা ছিলেন, নাটকের ছেলেরা ছিলেন। তো এইটা দিয়ে একটা পার্টিকুলার স্কুল অফ মুভমেন্ট অর বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল। তারপরে সেটাকে একটা স্ট্রাকচার্ড রূপে পরবর্তীকালে আনা হয়, যেটাকে নবনৃত্য হিসেবে আমরা এখন জানি। তো এই নবনৃত্য শেখাতে গেলে, ঠিক যেরকম এখন আমি ভরতনাট্যম শেখাতে গেলে আমি কিছু কিছু জিনিস শেখাই, মানে সেটা ভরতনাট্যমের রিসাইটেলের মধ্যে পড়ে, তো নবনৃত্য শেখাতে গেলে কিছু কিছু জিনিস, শারীরিক মুভমেন্ট আমাদের শেখানো হয়। সো ইট হ্যাজ আ সার্টেন গ্রাম্যাটিক্যাল ল্যাঙ্গুয়েজ, গ্রাম্যাটিক্যাল একটা স্ট্রাকচার, তার এবিসিডি তৈরি হয়েছে, নবনৃত্যর এবিসিডি তৈরি হয়েছে। এবিসিডিগুলো না লিখে শরীর দিয়ে করা হয়। সেটা আমরা শঙ্কর স্কুল অফ ডান্সেও একই জিনিস দেখি, উদয় শঙ্কর স্কুল অফ ডান্স। তো দ্যাট ইজ হাউ ইট ইজ। এটা কথায় বলা মুশকিল হয়। নাচ নিয়ে বা এমন কোনো ফর্ম যেটা প্র্যাকটিক্যাল পুরোটাই, হ্যাঁ, যেটা একটা অ্যাবস্ট্র্যাক্ট ভাষা, সেটাকে যখন আমাদের শব্দ চয়নের মধ্যে বাঁধতে হয়, ভীষণ ডিফিকাল্ট হয় না। তো এটা খুব সুন্দর বোঝা যেত যদি একটা ডেমনস্ট্রেশন করা যেত। তো আমি ডেমনস্ট্রেশন করতে পারি না এখন। আই উইশ আই কুড, সামডে আই উইল স্টিল ডান্স, আই বিলিভ। আমি সেইটা নিয়েই এখনও এগোচ্ছি। কি দারুণ, কি ভালো লাগছে, কারণ আমি তো এই ধরনের জিনিস দেখিনি, অনেকটা ছোট। তোমার মুখ থেকে শুনে, আমি সুমিতাদির কাছ থেকে অনেক শুনেছি এই মঞ্জুশ্রী, আমি বাড়িও দেখে এসেছি, আমরা সল্টলেক গিয়েছিলাম, এত শুনেছি আমি কথা। তো আমার মনে হতো যে একটু ভেতর থেকে শুনতে পারলে খুবই ভালো হতো। Definitely, মানে মঞ্জু মাসি is undoubtedly is a pioneer in এবং দাপটের সঙ্গে সেই সময় মানে এইরকম ভাবে ফর্ম তৈরি করে যাচ্ছে, নিশ্চয়ই একটা ফেমিনিস্ট বডি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইয়েট খুব কালচারালি রুটেড রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র সৃষ্টি নিয়ে কাজ করছেন। ইট ওয়াজ ভেরি ভেরি র্যাডিক্যাল, বাট দেন রবীন্দ্রনাথ নিজেই তো অনেক র্যাডিক্যাল কাজ করে গেছেন নৃত্য ভাবনা, নৃত্য চর্চা নিয়ে। কিন্তু ওখান থেকে তো বলা হয় যে নাকি রবীন্দ্র নৃত্যর একটাই প্যাটার্ন, ওটাকে এখন আর ফলো করা, সেইটা আমরা যারা মানতে চাই, শুনতে চাই, তারা তাদের মতো যাবে, আমরা আমাদের মতো যাব। বাট
আমার মনে হয় রবীন্দ্র নৃত্য বলতে আমরা যেটা এখন বুঝি, আমার মনে হয় না রবীন্দ্রনাথ নিজে সে রবীন্দ্র নৃত্য করে কিছু মানে সেভাবে বলে গেছেন এটা আমার রবীন্দ্র নৃত্য। হি ওয়াজ এক্সপেরিমেন্টিং উইথ ক্যান্ডিয়ান ফর্ম, মণিপুরি নাচ, মার্শাল ফর্মস। তো কত দূর এগিয়ে গেছে না আমাদের। তাহলে আমাদের কি করার, যে বালিনিজ মুভমেন্ট কি করেছে আমরা, কিচ্ছু সেখানে। আমার ধারণা বেঙ্গলে মঞ্জু মাসি সেটাকে একটা পায়োনিয়ারিং রূপ দিয়েছিলেন। সেটা আমরা কতটা ধরে রাখতে পেরেছি সেটা পরখ করে দেখতে হবে, বাট ডেফিনেটলি দ্য পায়োনিয়ারিং ব্রেক ওয়াজ ফ্রম হার। দারুণ। এবার তাহলে তোমার এখনকার প্রফেশন বা তুমি কি করে এলে সেটাতে যাই, যে নাচ মানে একটা অদ্ভুত অদ্ভুত জার্নি। তারপরে হচ্ছে তোমার ফিলোসফি থেকে তুমি কম্পারেটিভ লিটারেচার। ফিলোসফি থেকে আমি ফিলোসফিটা মানে তখন একটা অনার্স পড়তে হবে এবং দুষ্টু স্টুডেন্টরা যা করে থাকে, আমি যে কেন ভাবতাম ফিলোসফিটা নিলে পর আমাকে না পড়ে আমি নাচ টাচ করে পাশ করে যাব, এই ভাবনা আমাকে চারিপাশের লোক দিয়েছিল। কিন্তু তারপরে কম্প্যারেটিভ লিটারেচারের যখন সুযোগ পেলাম, তখন আমি তো খুব খারাপ রেজাল্ট করেছিলাম, তো সুযোগটা পেতে সময় লাগলো। তো আমি যখন কম্প্যারেটিভে জয়েন করলাম, ফিলোসফি became my পাস সাবজেক্ট এবং কম্প্যারেটিভে আমার মানে অনার্স ছিল। তো আই এনজয়েড ফিলোসফি থারলি এনজয় করেছি। এবং পরবর্তীকালে মনেও হয়েছিল, তখন তো ওই পড়ার নেশা আসছে না, মাস্টারমশাইরা পড়ার নেশা ধরিয়ে দিয়েছেন যে ফিলোসফি আরও পড়তে হবে, আরও গভীরে যেতে হবে। সো এই তুমি যখন জিজ্ঞেস করছো যে কীভাবে আমি সাইকো অ্যানালিসিসে এলাম, সেটাও কিন্তু ওই ইন আ ওয়ে কি বলবো, ওই মাস্টারমশাই যাদবপুর ওখান থেকেই এলাম। আমরা তখন ক্যারেক্টার অ্যানালিসিস করছি, নভেল পড়ছি, ক্যারেক্টার অ্যানালিসিস হচ্ছে, ফিল্ম অ্যানালিসিস হচ্ছে। তো এই মানে সাইকো অ্যানালিসিসের তত্ত্বটা অলরেডি আকাশে বাতাসে আছে। এর ডিফারেন্স কি, মানে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকো অ্যানালিসিস্ট? সাইকো অ্যানালিসিস হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের আনকনশিয়াস মানসিক অবস্থান এবং তার প্রতিক্রিয়া ইত্যাদি সেইগুলো বোঝার চেষ্টা করে। যে আমার ব্যবহার, আমার সাইকোসোম্যাটিক রেসপন্সেস, সেগুলো কিভাবে আমার আনকনশিয়াস মাইন্ড ফ্রেমের সাথে যুক্ত, সেই স্কুল অফ থট থেকে বোঝার চেষ্টা করে। সাইকিয়াট্রি হচ্ছে যেখানে আমরা মানসিক স্বাস্থ্যর ওষুধ নিয়ে পড়াশোনা করি। সো সেখানে মেডিকেল ডিগ্রি জড়িয়ে আছে। সাইকো অ্যানালিসিসে মেডিকেল ডিগ্রি থাকতেও পারে, নাও থাকতে পারে, যেমন আমার নেই। সাইকোলজি হচ্ছে ইজ দ্য লার্জার আমব্রেলা অফ মনোবিদ, যাকে আমরা মানে কি বলবো একটা ডিসিপ্লিন বলে থাকি। সেই লার্জার আমব্রেলার মধ্যে সাইকোলজি আছে, কগনিটিভ সাইকোলজি আছে, সাইকো অ্যানালিসিস আছে, কগনিটিভ সাইকোলজি আছে, বিহেভিয়ারাল সায়েন্সেস আছে, ইত্যাদি ইত্যাদি। তো দিস ইজ দ্য লার্জার আমব্রেলা। মানুষের মন মানসিকতা বোঝা, দ্যাট ইজ দ্য সাইকোলজি অ্যাজ এ ডিসিপ্লিন। সাইকো অ্যানালিসিস তারই মধ্যে একটা ভেরি মানে স্পেসিফিক স্কুল অফ থট, নট জাস্ট মানুষের বিহেভিয়ার এবং সাইকোসোম্যাটিক রিয়াকশন প্যাটার্নস বা ইত্যাদি, সেক্সুয়ালিটি ইত্যাদি বোঝা, বাট ইভেন কালচারালি তার অ্যাপ্লিকেশন, তার একটা বিরাট ভাস্ট অ্যাপ্লিকেশন আছে। তো সেইটা যদি খুব মানে আমি হয়তো খুব একটা ভালো করে বোঝাতে পারিনি, বাট খুব সীমিতভাবে যদি বলতে হয়, দিস ইজ হোয়াট আই উড সে। তো সেইখানে আসাটাও আমার মানে যাদবপুরের সাথে জড়িয়ে আছে। অ্যাজ আই ওয়াজ সেইং, আমরা এইসব ক্যারেক্টার নভেলস ইত্যাদি নিয়ে সব আলোচনা হচ্ছে। তো সাইকো অ্যানালিসিস অ্যাজ এ মানে থিওরিটিক্যাল স্ট্রাকচার, সেই তত্ত্বটা আমরা পড়াশোনা করছিলাম।
তো সেখানে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। কখনো ভাবিও না তখন যে সাইকোঅ্যানালিসিস পড়বো বা প্র্যাকটিস করবো, এসব কিচ্ছু ভাবিনি। মানে থিওরি তোমার এমন জিনিস যেটাতে কোনো স্পোর্টস নেই। তখন ওই ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক্যাল সোসাইটিতে সাইকোঅ্যানালিসিস পড়ানো হয়, কিন্তু সেটা করতে গেলে তোমাকে এনরোল করতে হবে। আমার সাইকোলজি ছিল না, সাইকোলজি ওয়াজ এ রিকোয়ারমেন্ট। তো অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হয়, অনেক ইন্টারভিউ দিতে হয়, এবং তো তখন আস্তে আস্তে একটু পড়াশোনা শুরু করি। তারপরে দীর্ঘ সময় যায়, সেই প্যাশন শিফটটা আবার পরবর্তীকালে হয় যখন ক্রমশ নানান জীবনের যাত্রায় আমার শারীরিক কিছু লিমিটেশনস ডেভেলপ করলো। তো আমি নাচতে পারছিলাম না, অ্যাকিউট আর্থরাইটিক সমস্যা ইত্যাদি, ডিসলোকেশনস, তো যাই হোক সেগুলোর মধ্যে যেতে চাই না। তো সেই সময়টা আমাকে একটু একটা কম্পেলিং সিচুয়েশনে নিয়ে গিয়েছিল, যেখানে আমি একটা দীর্ঘ সময় হাঁটতে পারিনি এবং বিছানায় শুয়েছিলাম অলমোস্ট ক্লোজ টু আ ইয়ার। তখন আমি শুয়ে শুয়ে প্রচুর ওই ফ্রয়েডের বই টই পড়তাম। তো তখন থেকে আস্তে আস্তে আমার মনে হয় ইট ওয়াজ ডুয়াল জার্নি, বাট দ্য মাইন্ড স্টার্টেড ফ্যাসিনেটিং মি। এই ক্ষেত্রে আমি অনেক সময় বলে থাকি, পিনা বাউসের একটা কথা। পিনা বাউস বলেন যে এরা সকলেই আমাদেরকে নানানভাবে ইন্সপায়ার করেছেন, বিরাট মানে বড় বড় মানুষ। পিনা বাউস বলতেন, শি ইজ নট ইন্টারেস্টেড ইন সিইং হাউ ইউ ডান্স, শি ইজ ইন্টারেস্টেড ইন সিইং হোয়াট মেক্স ইউ ডান্স। তো এই একটা আমি কীরকম তার স্বাদ পেতে শুরু করলাম, যে হোয়াট মেক্স ইউ মুভ। এবং সেটার জায়গাটা দেখতে গেলে আমাকে সাইকোঅ্যানালিসিসের মধ্যে যেতে হবে। যত আমি নড়তে পারছি না, তত আমার এই প্রবল জায়গাটা তৈরি হচ্ছে যে কেন নড়তে পারছি না, কেন নড়তে চাইছি, কেন নড়তাম, কেন এই মানুষটা এভাবে নড়ে, কেন নড়ে না। ইটস ফ্যাসিনেটিং। So the body and the mind started having a very, very interesting discourse, very complex and interesting. তো সেটার আরেকটা প্লেন, আই উড সে, আরেকটা যাত্রা শুরু হলো। তুমি যে শুরুতে আমাকে বললে যে কোনো কিছু ফেলা যায় না, সেটা না, কিচ্ছু ফেলা যায় না। এক্সাম্পল তো আমি দেখতে পাচ্ছি তোমার কাছে। এখন আমার মানে অনেক কিছুই মনে হয় এখন দেখলে, যে বিশেষ করে এই সময় আমার এই দীর্ঘ অসুস্থতার পর, এখনো বলতে পারবো না কারণ তার মধ্যে দিয়ে যাচ্ছি, আশা করি কয়েক বছরের মধ্যে বলতে পারবো পর। তো তখন মনে হয় যে অনেক সময় চলে গেল, আর তো এই সময়গুলো পাবো না, অনেক কিছু করা হলো না, অনেক কিছু সময় চলে গেল ভুলভাল করে। বাট করা হলো না বলে আমাকে ভুল বুঝো না, আমি না এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি বিরাট কিছু করতে চাই না, আমি ক্রমশ কিছু না করাটা করতে চাই। এবং শোনা হলো না অনেক কিছু জিনিস, অনেকের কাছে পৌঁছানো হলো না, অনেককে যথেষ্টভাবে জানা হলো না, অনেককে জানানো হলো না যে তারা কত ইম্পর্ট্যান্ট আমার জীবনে। সো এই জায়গাগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আই থিঙ্ক cancer is not only a life-changing experience, it changes you in and out. So at least আমার ক্ষেত্রে তাই হয়েছে। তো এখন আমার কাছে এই অনেক জায়গায় অনেকে বলেন এটা দেখতে যাওয়া, ওটা দেখতে যাওয়া, আমাকে ভুল বোঝেন, আমি দেখতে যেতে পারি না, কারণ আমাকে এনার্জি সঞ্চয় করতে হয় কিছু সময়ের জন্য, যে আমি কোনটা যাব, কোনটা দেখতে যাব না। যে তুমি এখানে এসেছো এবং আমার সাথে এতক্ষণ বসে সমিতের জন্য কথা বলছো। আর আই থিঙ্ক এখন আমার অনেক ভালো লাগে যখন গপ্প করি মানুষের সাথে, নট আ ইভেন্ট অর আ প্রোগ্রাম। আই ডোন্ট ওয়ান্ট টু বি সিন, আই ডোন্ট ওয়ান্ট টু সি, বাট আই জাস্ট ওয়ান্ট টু ফিল। তো সে গপ্পটাও অনেক সময় পারি না, ক্লান্ত হয়ে যাই, তো তখন সেটাকে স্প্রেড আউট করতে হয়।
চেষ্টা করি দিনে একটা করে জিনিস করার, সো দ্যাট আই ক্যান হোল্ড ইট। আমি যে তোমার থেকে কত কি শিখছি কি বলবো। এবার তোমার কাজের মধ্যে একটু আসি, যেহেতু তুমি অনেক রকমের কাজ করছো এবং সোশ্যাল নেটওয়ার্কিং, জেন্ডার আইডেন্টিটি নিয়ে, এগুলো নিয়ে তোমার, তারপরে জাপানের লোকেদের নিয়ে একটা কিছু বোধহয় তোমার সাথে একটা বই লেখার কাজ চলছে। তো তুমি তোমার কাজগুলো নিয়ে যদি একটু বলো, যে এখন যে ধরনের কাজ করছো বা করে এসেছো। শেষটা দিয়ে শুরু করি, সেটা সবচেয়ে বেশি মনে আছে, যে জাপানের বই লেখা। জাপান আমাকে ফ্যাসিনেট করে ছোটবেলা থেকেই। আচ্ছা। যদিও আমি আমার সাইকোঅ্যানালিটিক কাজ, আমার যে পিএইচডি থিসিস, আমার মেন্টর হচ্ছেন জাপানের, তার সাথে এই বইটা করার সুযোগ পেয়েছি। কিন্তু জাপানের ফ্যাসিনেশন ছোটবেলা থেকে, তার বুটো নাচ দেখে, আর্ট ফর্ম, তারপরে নো থিয়েটার সরি, তারপর কাবুকি, মায়ের কাছে শোনা, তো তারপরে তার মিনিমালিজম, জীবনের মিনিমালিজম, আর্টের মিনিমালিজম, এগুলো আমাকে সবসময় ফ্যাসিনেট করেছে। তো জাপান ওয়াজ ভেরি স্পেশাল। তারপরে যখন এই সুযোগটা পেয়েছিলাম, আই এম রিয়েলি ভেরি ফর্চুনেট। এবং এই সবে লাস্ট 1.5 বছর ধরে একটা বই লেখার সুযোগ পেয়েছি আমার মেন্টরের সাথে। তো আমরা দুজনে মিলে একটা বই লিখছি, সেটা যদি সব ঠিকঠাক হয় এই জুলাই মাসে বেরোবে রাতলেজ থেকে। সেটার নাম হচ্ছে সাইকোঅ্যানালিটিক এক্সপ্লোরেশন ইনটু প্রাইমাল রিলেশনশিপস ইন জাপান অ্যান্ড ইন্ডিয়া। প্রাইমাল রিলেশনশিপ অর্থাৎ আমাদের একেবারে ইনফ্যান্ট স্টেজে সন্তান আর মায়ের যে সম্পর্ক, মা এখানে ব্লাড মাদার, নট নেসেসারিলি কেয়ার গিভার, সেই সম্পর্কের জায়গাটা তুলে আনা, তার কমপ্লেক্সিটি, তার কালচারাল নুয়ান্সেস, কমপ্লেক্সিটিস, যেখানে আমি এমন একটা কালচারে, অর দ্য ইস্টার্ন কালচার, যেখানে দ্য ম্যাটার্নাল ইজ ভেরি পাওয়ারফুল এবং ভেরি ওভারওয়েলমিং, পার্টিকুলারলি পুত্র সন্তানের ক্ষেত্রে। তো তার কি ডাইনামিক্স হতে পারে, তার কি মানসিক রূপ ধারণ করতে পারে, আমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে কী দেখেছি, তো প্রচুর ক্লিনিক্যাল সাইটেশনস আছে। খুব ইন্টারেস্টিং একটা বই, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, পার্টিকুলারলি সাইকোঅ্যানালিসিস আমাদের যদি ইস্ট থেকে দেখতে হয়, সাইকোঅ্যানালিসিস তো প্রাইমারিলি একটা, মানে আমরা ধরে নিয়েছি যে বিদেশের ওয়েস্টের জায়গা থেকে উৎপত্তি, উইচ ইজ ট্রু, ফ্রয়েডের জায়গা থেকে। কিন্তু আমাদের দেশে 1922 সাল থেকে ইন্ডিয়ান সাইকোঅ্যানালিসিস আছে। 20 শতাব্দী থেকে ধরো ডক্টর গিরীন্দ্রশেখর বোস সেটা নিয়ে চর্চা করছেন, লিখছেন, ভাবছেন, তার একটা দল করেছেন। তো সেইটা নিয়ে আমরা অতটা জানি না, তার জানানি নেই, কিন্তু আমাদের একটা কোয়াইটলি চলে এসছে একটা লম্বা সময় ধরে। হ্যাঁ, সেটা তুমি বলতে পারো ইস্ট ওয়েস্ট ডিসকোর্সের মধ্যে তার যেটা হয়ে থাকে ডমিনেন্ট, যেটা সেটা ইমার্জিং ভয়েসেস সেই জায়গাগুলোকে স্তব্ধ করে দেয়, সেটা এক্ষেত্রেও হয়েছিল। দুঃখের বিষয়, গিরীন্দ্রশেখর বোসের সাথে ফ্রয়েডের অনেক আদান প্রদান আছে, কথা, চিঠি লেখালেখি আছে, যেখানে তার ভাবনা উনি ব্যক্ত করেছেন, কিন্তু দুঃখের বিষয় ফ্রয়েড যথেষ্ট মন দিয়ে শোনেননি সেই সময়, খুব একটা গ্রাহ্য করেননি। কিন্তু পরবর্তীকালে তার থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। গিরীন্দ্রশেখর বোস বাইসেক্সুয়ালিটি নিয়ে কথা বলেছিলেন সেই সময়, 1920s। পরবর্তীকালে সাইকোঅ্যানালিসিসের মধ্যে আমরা সেই বাইসেক্সুয়ালিটির বিরাট কি বলবো চর্চা দেখতে পেয়েছি ওয়ার্ল্ড ওয়াইড। এখন তো সেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়। সো there's a lot. এই সাইকো অ্যানালিসিস নিয়ে তুমি যে বলছো, সেখানে যদি আমি জিজ্ঞেস করি যে আমার যেমন ছোট বাচ্চা বা ধরো আমাদের জেনারেশনে যারা আসছে, আমরা কি করে বুঝবো যে আমাদের ছেলে মেয়েদের জেন্ডার আইডেন্টিটি কি, বা কত বয়স থেকে মোটামুটি বোঝা যেতে পারে, কিভাবে বিহেভ করবো? না, আমাকে তো এই প্রশ্নগুলো খুব বিচলিত করে। একটা হচ্ছে, আমরা তো
যখন বড় করছি সন্তানকে, তখন তো তাকে একটা এই দুটো জেন্ডারের মধ্যে বড় করছি, তো একটা ছেলে হিসেবে একটা মেয়ে হিসেবে। তো সে মানে সে খেলাধুলো করবে কিছু জিনিস, বা সে খেলাধুলো করবে না কিছু জিনিস নিয়ে। সেগুলো মেয়ে হলে এক ধরনের খেলা করবে, ছেলে হলে এক ধরনের খেলা করবে, বা মেয়ে হলে এক ধরনের কাজ করবে, ছেলে হলে আরেক ধরনের কাজ করবে। তো আমরা অনেক তাড়াতাড়ি তাকে একটা বাক্সের মধ্যে পুরে দিচ্ছি। আমার মনে হয় যেটা আধুনিক সাইকোলজি বারবার বলছে যে লেট দ্য চাইল্ড স্পিক। ওকে। সে কি কাজ করতে চাইছে, যেটা আদৌ হয়তো এই দুটোর মধ্যে পড়বে না। আমার খুব একটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ছে। আমার এক দিদি, অ্যাকচুয়ালি সে বিদেশে থাকেন, তো তার 4টে ছেলেপুলে। ওর অনেক এরকম দিদি আছেন, মামা আছেন যাদের এরকম। তো যাই হোক, তার 4টে ছেলেপুলে। একদিন সে এরকম দুপুরবেলা এসে দেখছে যে তার বোধহয় ছেলে তখন বছর 4-5 হবে। সে তার মেয়ের ব্যালে ড্রেসটা পরে আর পায়ে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে আর কেউ নেই, রান্নাঘরে একটা কিছু নিচ্ছে। ওর ইমিডিয়েট রিয়াকশন হয়েছিল, তুমি কি করছো তোমার বোনের জামায়, এটা কি পরেছো? কিন্তু ফর সাম রিজন ও সেটা বলেনি, ওটা হোল্ড ব্যাক করেছে। She checked herself, but it crossed her mind. যে এইটা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি, যে ছেলেরা একটু মায়ের মতো লিপস্টিক পরতে চায়, একটু টিপ পরতে চায়, একটা গামছা নিয়ে মায়ের মতো এখানে আঁচল করে রাখতে চায়। আমি চিনি যে কড়াই নিয়ে রান্না করছে, তরকারি কাটার ট্রাই করছে। মেয়েরাও করতে চায়, বাবার মতো খবরের কাগজ পড়তে চায়, সিগারেট ধরাতে চায়। এটা ছেলে বা মেয়ে হিসেবে আমরা যদি তাকে এই বাইনারিতে না রেখে দেখি যে একটা ছোট্ট মানুষ, তার একটা পয়েন্ট অফ আইডেন্টিফিকেশন হচ্ছে, তার একটা ইন্টারেস্টিং জিনিস লাগছে। তো আমার দিদি পরবর্তীকালে শি ডিড গো অ্যান্ড কনসাল্ট, কারণ তার কথা বলার দরকার ছিল, বড়ের সাথেও কথা বললো। তারা একটু চেষ্টা করেন পড়াশোনা করে অন্যভাবে দেখতে বাচ্চাদের। তো তখন ওকে জিজ্ঞেস করলো যে তুমি কি নাচ করতে চাও, ব্যালে শিখতে চাও বোনের সাথে? তখন বললো যে হ্যাঁ, আমি ব্যালে শিখতে চাই। তখন ওকে ব্যালে স্কুলে ভর্তি করা হলো। খুব লিমিটেড আরবান স্পেসে কয়েকটা মানুষের ক্ষেত্রে কিছুটা বদলাচ্ছে। এবং আমরা এতটাই ডিপ্রাইভড, দ্য কুয়ার কমিউনিটি, অর কুয়ার কমিউনিটি শুধু আমি বলবো না, ডেপ্রিভেশন অফ মার্জিনালাইজড সেক্টরস এতটাই যে একটু দানা ছড়ালেই আমরা ভীষণ পুলকিত হয়ে যাই। তো আই উইল নট সে যে সেখানে হ্যাঁ আমরা অনেক কথা বলছি, আমার মনে হয় না, আমি পেসিমিস্টিক হতে চাই না, আমি বিশ্বাস রাখতে চাই যে বদল আসবে, এইভাবেই আসবে, কথা বলতে বলতে আসবে, 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক করতে করতেই আসবে। কিন্তু এটা মেনে নেওয়া ঠিক হবে না যে একটা মানে সত্যি বিরাট বদল আসছে। একটা বিরাট বদলের চেষ্টা অনেক বেড়ে গেছে। নারী স্বাধীনতা কি বলছো, মানে কতটা হয়েছে না পিছিয়েছে? ওই 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক করতে করতেই আমরা নারী স্বাধীনতা বললে এখনও অবধি মনে করি যে সিগারেট খাওয়া আর মদ খেতে পারা এটাই হচ্ছে নারী স্বাধীনতা, আর স্ক্যান্টি জামা কাপড় পরা দিস ইজ নট নারী স্বাধীনতা। এটা নারী স্বাধীনতার একটা জায়গা, একটা কি বলবো এজের জায়গা, অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সমস্ত নারী পুরুষ অ্যান্ড দে উইল ডু ইট, বিকজ এটা একটা ডিফাইন্স এগেইনস্ট সোসাইটি। এটা হচ্ছে ছোটোবেলা থেকে উঠে আসছে। তুমি যেই বলবে যে তুই কিন্তু এটা করবি না, তার মনে মনে ওইটাই থাকে। তুমি মানে টু হোয়াট এক্সটেন্ট তুমি শুনবে, এটা আমার ব্যক্তিগত জীবনের একটা জায়গা উঠে আসছে। আমরা তখন তো বড় ফ্যামিলি, তখন অত মানে আমাদের তখনও উনুন হতো, উনুনটা একটু তখন মনে আছে ওই মাটিতে বসা থেকে একটু নিকিয়ে একটা বড় এরকম স্ল্যাবের মতো করে ওই রকম উনুন হতো। তো আমাদের তখন হিটার ছিল, হিটারটা নিচে মাটিতে আর কি জ্বালানো হতো। তো
তো হিটারে একটা কিছু হচ্ছে এবং হিটারে কয়েলসগুলো কীরকম ফ্যাসিনেটিং হয়ে অরেঞ্জ হয়ে গেছে, তো আমি নাকি এই সাইজ এরকমভাবে যাচ্ছি, তো আমাকে দেখে মা বুঝতে পেরেছেন, চিৎকার করছেন ওখান থেকে, ওখানে যাবি না, পা দিবি না, হিটার চলছে। কে হিটার তখন বোঝে? আমার তো খুব ইন্টারেস্ট, ওটা একটা অরেঞ্জ এরকম ধোঁয়া বেরোচ্ছে আর সেরকম মানে আগুন বেরোচ্ছে, আমি গিয়ে ওটার উপর পা দিলাম। So this is what children are. This defiance has nothing to do with men, women, they particularly বেড়ে যায় যখন একটা স্পেসিফিক কারণে তাকে সেটা আটকানো হচ্ছে। যখন আমি মেয়ের জন্যে আমাকে এটা আটকানো হচ্ছে, তখন এটা পার্টিকুলারলি বেড়ে যাবে এবং সেটাকে গোল করে, টার্গেট করে, কারণ তার ওইটাকে ডিফাই করে নিজেকে স্থাপন করতে হচ্ছে। সো নারী স্বাধীনতার জায়গায় আমার বলতে হয়, যেগুলো ওভার্ট, যেগুলো বাহ্যিক, সেগুলোকে বোঝা সহজ, কিন্তু যেগুলো সাটল সেগুলো অনেক কঠিন, অনেক কমপ্লেক্স। রেসপেক্ট যেটা সবার আগে, অ্যাবসলিউটলি। এই যে ও তুই বুঝবি না, বুঝবি না, ও তুমি বুঝবে না, তোর দ্বারা হবে না, হ্যাঁ। এটা তো আমি এই তো সায়েন্সটা তোর দ্বারা হবে না, হ্যাঁ, অঙ্কটা তোর দ্বারা হবে না। কি করে বুঝছি? আমি অঙ্কতে কম নাম্বার পেয়েছি। আমি কোনোদিন কাউকে বলতে পারিনি যে আমার ফিজিক্স আর জিওমেট্রি অসাধারণ লাগতো। আজও আমার জীবনের স্বপ্ন আমি একটা ফিজিক্স আর জিওমেট্রির ওয়ার্কশপ করব, অ্যাটেন্ড করব। আমার টিচার যখন বোঝাতেন সাউন্ড ওয়েভস, আমার ফ্যাসিনেটিং লাগতো, কিন্তু আমি কোনোদিন ভালো নম্বর পাইনি। So we have to give that space. It has nothing to do with a নাম্বার, ডিগ্রি, হ্যাঁ, জেনিটালস ফরমেশনে আমার মা বাবা, আমার পরিবার সেখানে নিশ্চয়ই ইম্প্যাক্টেড হচ্ছেন। সেই জেনিটালস দেখেই তো সে বিচার করছে এটা ছেলে বা এটা আধা ছেলে আধা মেয়ে, কোট আন কোট। আর তারপরেও বুঝতেও পারছেন এই কি তুই এরকম, Exactly. যেটা তোমার দিদির ক্ষেত্রে হলো যে দেখে এক্স্যাক্টলি। এ কি জামা বাট পরে যেটা আমি অ্যাপ্রিশিয়েট করব যে ও অ্যাকনলেজ করলো যে আমার এটা আমার ধাক্কা লেগেছে। ওই দুপুরবেলা শি ওয়াজ শকড, হ্যাঁ, but she did not react. She held on to it and then she tried to figure out কিভাবে এটাকে আমি ডিল করতে পারি। খুব ইন্টারেস্টিং বিষয়। সে এখন ভেরি ভেরি ওয়েল নোন মিউজিশিয়ান, মানে গান করে, তার একটা ব্যান্ড আছে বিদেশেই, যে ফ্লেক্সিবল। সে বাই বার্থ ছেলে ছিল, এখনও সে ছেলে আছে, তার মানে জেন্টাল অর্গানস তার পুরুষের মতো, কিন্তু সে অনেক সময় অন্য ধরনের জামা কাপড় পরে, অনেক ধরনের অন্যরকম ইচ্ছে তো করতেই পারে যে মেয়েরা এত সাজে, আমার কেন ইচ্ছে করবে এই না? জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু তাকে পরিবারে নিয়ে আসা, এবং যেই পরিবারে ধরো ওই একই দিদির আরেক ভাই আছে, সেই ভাইয়েরও আমাদের তার 3টে না 4টে সন্তান, তো সে আবার খুব রিজিড। তো এই পারিবারিক যখন একসাথে মিলন ঘটছে, একসাথে আদান প্রদান হচ্ছে, এটা নিশ্চয়ই যেতে চায় না। না, সে তার কিছু এসে যায় না, কারণ তার ডিফারেন্সটা কাজ করছে, কিন্তু তাকে ইন্টিগ্রেট করাটা ইজ এ বিগ চ্যালেঞ্জ। আমি আমার বন্ধুদের সাথে একটা গাড়ি করে সকলে মিলে একটা গাড়ি, মানে একটা কোথাও যাচ্ছি গপ্প করতে, আড্ডা মারতে, কিছু একটা অনুষ্ঠান দেখে আসছি। তো ফর সাম রিজন ওখানে দুটো হেটেরোনর্ম্যাটিভ কাপল ছিল আর একটা তোমার সেম জেন্ডার লেসবিয়ান কাপল ছিল। তো যারা হেটেরোনর্ম্যাটিভ ছিলেন তাদের বিয়ের ডেট ইত্যাদি, তোর কবে বিয়ের ডেট ইত্যাদি কথা হচ্ছে, কেউ একবারও জিজ্ঞেস করেনি এদেরকে যে when is yours। কারণ আমরা তো ধরে নিই যে এখন এই যে তুমি বললে না অনেক বদলাচ্ছে, আমরা মনে করি প্রতিবাদ না করা বা না বলা বা রেজিস্ট না করা, মানে নেগেটিভ না করাটা হচ্ছে মেনে নেওয়া ভালো। টলারিং ইজ নট মেনে নেওয়া, দিস ইজ টলারেন্স। তুমি আছো অথচ নেই। So these are very subtle level. কিন্তু চেঞ্জ হবে, আশা রাখা যাক। অন্তত course. আমরা যারা চাইছি, Of আমরা course. নিজেরা করি অন্তত চেষ্টা আমার প্রচুর ভুল হয়। আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমার মনে আছে আমি ট্রান্স মানুষের সাথে কাজ করছিলাম, মেল টু ফিমেল। আচ্ছা, আমার কতবার ভুল করেছি এবং তাকে তার
মানে যে নামটা মা বাবা দিয়েছেন, এটা পুরুষের নাম, সেই নামে ডেকে ফেলেছি, হি বলে ফেলেছি। আচ্ছা, উই হ্যাভ টু লার্ন। আর এটা তো সে আমাকে বিশাল সুযোগ বড় দিয়েছে, চ্যালেঞ্জ। সে আমাকে সুযোগ দিয়েছে। আমার ট্রেনিং এ তো এইসব ছিল না, আমার সচেতনতায় এখন আস্তে আস্তে আসছে। আমাকে অনেক পথে যেতে হবে। এই ভুল করতে যদি ভয় পাই তাহলে চলবে না, কিন্তু ভুল করে শুধরাতে হবে। খুব ভালো লাগলো, এবং কত রকমের যে মানে নাচ থেকে সাইকোলজি, এবং এই যে আমি পুরো একটা জার্নিতে গেলাম যাদবপুর। তারপরে সত্যি আমি আমার খুব ভালো লাগছে যে আমি এইরকম একটা শো যেখানে আমি সত্যি কিছু জানি না, মানে তোমাদের সাবজেক্ট, এবং আমার আমার নিজের খুব জানতে ভালো লাগে। এবং আমার যে প্রশ্নগুলো ছিল, যে কারণে আবার বৈঠক শুরু করে, জানো তো ঝুমাদি, সেটা হচ্ছে যে আমার মা হতে ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে না মা হতে, বাচ্চাটাকে ভালোবাসি, কিন্তু যে দায়িত্বগুলো আমার উপরে সোসাইটি থেকে চাপানো হয়েছে, এগুলো ইচ্ছে করে না, কান্না পায়। তোমার বিরাট দুঃসাহস যে তুমি এটা বলতে পেরেছো। এটার একটা মানে এটা আমরা সাধারণত কেউ বলি না, কারণ মাতৃত্ব তো আমরা মানে পূজনীয় আমাদের দেশে পারিবারিকভাবে, কালচারালি। তাই আমার যে মাঝে মধ্যে মা হতে ইচ্ছে করে না, এটা যে তুমি বলতে পেরেছো, বিশ্বাস করো 90% মায়ের জীবনের এটা একটা ভীষণ গভীর কথা, গভীর ন্যারেটিভ, যেটা আমরা কেউ শুনি না। আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা বলি, তার উৎপত্তি এখানে, যেখানে মা ভয় পান যে আমি সন্তানকে মেরে ফেলবো, কোলে নিতে চান না। আমরা বুঝতে পারি না মা একটা ছোট্ট মানুষ, সে এত বড় একটা জিনিস, এবং আমরা তো তাকে সাপোর্ট করার মতো কিচ্ছু করি না। মা হয়েছে, এবার তুমি শুধু দিয়ে যাবে, শুধু দিয়ে যাবে। তোমার শরীর বদলে গেছে, তোমার মন বদলে গেছে, তোমার জীবন বদলে গেছে, তোমার ঘুমের প্যাটার্ন বদলে গেছে, রেসপন্সিবিলিটি, তোমার গায়ের গন্ধ বদলে গেছে, এভরিথিং। সো এগুলো নিয়ে আমরা যদি না কথা বলি। এইটা নিয়ে আমার শুরু করা, জানো তো, যে আমি সত্যি ভাল লাগে না মা হতে, ইচ্ছে করে না, কান্নাকাটি করি মাঝে মাঝে, কিন্তু তারপরেও করতে হয়, এবং তখন একটু অন্য কাউকে সাপোর্ট দিতে বলবে। সেটাই করছি, আস্তে আস্তে এটা শিখছি। আমিও তো, আমারও তো নতুন জার্নি Absolutely, absolutely, এইটা, যে আমি তো absolutely. জীবনে মা হইনি, আর আমার মা এক ধরনের মা, Absolutely. আমি একটা নতুন প্রজন্মের মা, একেবারে যে নতুন মানে ভাবে আমার বাঁচতেছে। আমার মা যে কত কোটি বার বলেছেন যে তুই মরলেই আমি বাঁচি, এখন বুঝতে পারি যে সেটার পেছনে তার কতটা বাঁচার তাগিদ আছে, সে কোন যন্ত্রণা এটা বলতে পারে। তখন নিশ্চয়ই বুঝিনি, তখন শকড হয়ে যেতাম যে এটা কি বলছে। আজকে অন্য জায়গায় এসে পৌঁছেছি। আমি বিশ্বাস করি তোমার সন্তান, আমার যদি 50-এ হয়ে থাকে, তোমার সন্তান 25-এ পৌঁছবে, ইফ নট আর্লিয়ার। না না, এখনো বোঝে সেটা, যে মা রেগে যাচ্ছে, এবং আমি এটা বোঝাই, চেষ্টা করি, ওকে বোঝার চেষ্টা করি, যেটা আমি চেষ্টা করি সবসময়। খুব ভালো লাগলো, দারুণ লাগলো, এত সুন্দর একটা আড্ডা, এবং বাচ্চাদের বোঝাটা, যেটা মানে কোনো জেন্ডার ব্যাপার নয়, আসলে হচ্ছে যে বাচ্চাকে বোঝো, বাচ্চা কি বলতে চাইছে বোঝো, তাকে দেখতে দাও যে কোন জেন্ডারে যাচ্ছে, মাঝপথে যাচ্ছে, কি করতে 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 সে চাইছে, কোথায় কি পৌঁছবে, করতে চাইছে, শুধু ভালো, তার পৌঁছানোটা অনেক দেরি। কোনো বয়সই তো শেষ নেই পৌঁছানোর। এটা তো তুমি আরও যাদের সাথে আমি দেখছি তাদের কাছে, যে প্রত্যেকটা বয়সে নানা রকমভাবে তারা এক্সপ্লোর করছে লাইফটাকে। এবার তোমার সাথে একটু দ্রুত আগুনে ঝাঁপ দিই, র্যাপিড ফায়ার। ওটা তো মিজারেবল হবে। না না, একদম খুব মজার কোয়েশ্চেন করে আমরা এই আলোচনাটা, এত ভালো লাগছে তোমার সাথে কথা বলতে। আচ্ছা, যে বিষয় নিয়ে তুমি লিখছো এই মুহূর্তে, তার বাইরে যদি কিছু নিয়ে লিখতে ইচ্ছে করে, সেটা কি? নাচ, মা, দুটো আলাদা করতে পারি না। আর আই থিঙ্ক দ্যাট ইজ মাই ফার্স্ট লাভ। ডান্স ইজ মাই ফার্স্ট অ্যান্ড ডমিনেন্ট লাভ, এবং তার সাথে মা একেবারে জড়িয়ে আছেন, যে কারণে আমার এত অ্যাম্বিভ্যালেন্স মাকে নিয়ে। মারও আমাকে নিয়েছিল। মা কোনোদিন আমার নাচ দেখতেন না, তাই? বিকজ আমি যত সুন্দর নাচি, মা তত নাচ থেকে দূরে চলে যান। আমাকে নাচ করাতে গিয়ে, জন্ম দিতে গিয়ে, মানুষ করতে গিয়ে তার নাচ চলে গেছে। আজকে সেটা বুঝতে পারি, তখন বোঝার ক্ষমতা ছিল না। প্রিয় নৃত্যশিল্পী? মা। মীরা ব্রহ্মচারী। একদম। নিজের দেশের বাইরে সবচেয়ে পছন্দের জায়গা যেখানে বেড়াতে গেছো বা দেশের নাচে? বাইরে
আই থিঙ্ক ল্যাটিন আমেরিকা আর জাপান দুটো একসাথে। তাই? আচ্ছা, সব থেকে ভালো লাগা পোশাক? আমার মনে হয় নাচের ঢুলঢুলে পাজামা, আর একটা সেই সময় আমরা যখন কলেজে ছিলাম না, ছোট ছোট নানান রঙের পাঞ্জাবি পাওয়া যেত, ফতুয়া টাইপের? হ্যাঁ, মানে খাদির, খাদি? ওগুলো এখন ওরা বানায় না, হ্যাঁ। ওইটা বেস্ট। তাই না? খুব হ্যাঁ, আরামের ছিল। খুব আরামের, ওটাই আমার সিগনেচার ছিল, ওটা পরেই নাচ করতাম, রেসেল যেতাম ইত্যাদি, মোস্ট কমফোর্টেবল। এবার হচ্ছে তুমি, আমার মনে আছে যে তুমি আমাদের আবার বৈঠকে এসে শান্তিদা বানাতো লিকার চকলেটস আর জিঞ্জার হানিটি খেতে, তো তোমার কোনটা সব থেকে বেশি পছন্দ? দুটোর মধ্যে একটাও বেছে নেব না, কারণ দুটোই নেব। শেষ- বাইসেক্সুয়ালিটি। এইটা ভালো, এইটা ভালো উত্তর ছিল। এবং তোমার দেখেছো তো, দ্রুত আগুনে ঝাঁপ দেওয়া শেষ। খুব ভালো, খুব ভালো। এই আড্ডাটা মানে এত কিছু শিক্ষণীয় ছিল, এবং এত কি বলবো, পুরোনো দিনকে চেনা জানা, অ্যাম্বিশন, কিছু না করতে চাওয়ার মধ্যে দিয়ে হয়ে ওঠা, বেড়ে ওঠা, এত ভালো লাগলো আমি খুবই। এবং তুমি যে আমাকে অ্যাপ্রিসিয়েট করলে, আমাকে তো আমার মানে কি বলবো, আমার পরিবেশ থেকে আমাকে মোটামুটি বার করে দিয়েছে, যেহেতু আমি এইভাবে বলি যে আমার ভালো লাগে না মা হতে, আমার ইচ্ছে করছে না, আমি বাড়ির কাজ করতে ভালোবাসি না, আমি সেই জন্য রেখে কাউকে দিয়ে কাজ করাই। তো সেই জন্য আমাকে ব্রাত্য করে দিয়েছে আমার পরিবেশ পরিস্থিতি। তুমি খুঁজে পাবে, একজন নিশ্চয়ই না, খুঁজে আমি পাবে। খুঁজে পাই তো, এই যে ব্যাস, তোমরা ব্যাস, আছো তো এই আমার তো, পাশে। একেবারে। আমি তো একদম। কিচেনলি চ্যালেঞ্জড, আমি তো পারি না, আমিও। করিও না, শুধু কোভিডের সময় করেছি। না না, আমি কিন্তু পারি না আমি তা খেতে নয়। ভালোবাসি, রান্না করতে হ্যাঁ, ভালোবাসি। কিন্তু আমি তো রেস্টুরেন্টও চালাচ্ছি, কফি শপ তাহলে চালাচ্ছি। তাহলে হ্যাঁ, না Look at রান্না you. না করেও যে পারা যায়, Look at you. সেটাই তো, আমি তো সেটা Exactly. বলি চ্যালেঞ্জ। তো এই যে কিছু না পারা, কিছু না করার মধ্যেও যে আমরা পারি না, তাতে কি হয়েছে? আমি নিজেকে খুঁজে বার করুন, এবং যাদের কথা শুনছেন তাদের থেকে আমার মনে হয় যে আমরা নিজেরা সবাই ইন্সপায়ার্ড হচ্ছি। আর এটাই আবার বৈঠক, এবং তার জন্য ঝুমা দিকে অনেক অনেক ধন্যবাদ। এরকম একটা শরীরের অবস্থান নিয়ে আমার এই যে এতটা কষ্ট করে তুমি বসে আমাকে যে, অনেক আমাদেরকে better যে এখন। এতটা আড্ডা মারলাম আমরা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, এখানে- খুব খুশি হয়েছি। ধন্যবাদ। এখানে অনুষ্ঠান শেষ করছি। এবার তোমার জন্য কিছু গিফট আছে, সেই গিফটগুলো আচ্ছা, তোমার হাতে তুলে এইটা দেবো। কিন্তু খুব আনএক্সপেক্টেড না, এতগুলো গিফট পাওয়া। তোমার জন্য হচ্ছে হাটারি গ্রিলসের তরফ থেকে 750 টাকার গিফট ভাউচার আছে, লাস্ত্রাদার তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার, ওরে বাবা, ডেজের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট এত ভাউচার, এত পাচ্ছি। আমার তরফ থেকে, আবার বৈঠকের তরফ থেকে আছে 1000 টাকার ডিসকাউন্ট ভাউচার, Thank you. আর আছে অন্নপূর্ণা স্বাদিষ্ট বহতি, তো তার তরফ থেকে একটা গিফট ভাউচার। তাহলে একটা কাজ করবো, টিভি স্ক্রিনটা দাও, আমি এটা খুলে খেতে খেতে দেখি। এবার থাকছে আপনাদের জন্য প্রশ্ন, দর্শকদের জন্য। আর হ্যাঁ, অবশ্যই উত্তরটা কিন্তু নিচে দেওয়া মেল আইডিতেই দেবেন, প্লিজ কমেন্ট বক্সে দেবেন না। আজকের প্রশ্ন হলো, আমাদের অতিথি ঝুমা বসাক, ঝুমাদির মায়ের নাম কি? ঝুমাদির মায়ের নাম কি? তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিন। এবং আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর এই যে মজার মজার কমেন্টগুলো আসছে এবং আপনাদের নাম যে পাচ্ছি আমরা মেল আইডিতে, খুব ভালো লাগছে। প্লিজ আপনারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ভালো লাগবে। থ্যাংক ইউ। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি, আমার চোখ বেঁধে বানানো, দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি, আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হবে সাবধানে, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো,
তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো, রাখো শরীরে যদি, আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে।